বন্ধুর বিয়েতে এসে একটা মেয়ের উপরে ক্রাশ খাই আর পটাতে গিয়ে তার নরম হাতের গরম থাপ্পড় খাই। ভাবলাম বন্ধুর শালিকা হবে, কিন্তু না, সেটা নাকি বন্ধুর বউয়ের কেমন আপু হয়। বেচারির কাছে থাপ্পড় খেয়ে মান ইজ্জত ওখানে সব কিছুই যায়। তাই লজ্জায় কারোর সাথে কিছুক্ষণ কথাও বলতে পারেনি। রাতে ভাবিকে, মানে বন্ধুর বউকে বললাম, ভাবি, মেয়েটা কি খুব রাগী? কোন মেয়েটা? আরে, যার কাছে আজকে আপনাদের বাসায় থাপ্পড় খেয়েছি। লোক জানাজানি হলে মান সম্মানের তো কিছুই থাকতো না, মান সম্মানের ফালুদা হয়ে যেত। তখন ভাবি হেসে বলল, আরে, আপু অনেক রাগী। সম্পর্কে আমার মামাতো বোন হয়, এখন একটা স্কুলের ইংরেজি প্রফেসর। এখনো জয়েন হয়নি, তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ও আচ্ছা, তা কি বিয়ে হয়ে গেছে? আরে না না, এখনো বিয়ে করেনি, তবে মনে হচ্ছে এবার হয়ে যাবে। শালা ক্রাশ খাওয়াই হলো। আচ্ছা, তার কি কোনো ফোন নাম্বার আছে? না গো, আর সে আপনার থেকে তো অনেক বড় হবে। আরে ধুর, এটা কোনো ব্যাপার না। কিসের বড় আর কিসের ছোট, লাইট অফ তো সব কিছু সমান। আমার কথা শুনে ভাবি বেশ লজ্জা পেল। আচ্ছা, ওনার নামটা কি? ইরা, ইশরাত জাহান ইরা। বাহ, নাম সুন্দর আছে তো। নাম শুনেই ক্রাশ খেলাম। আচ্ছা, আজকে বিড়ালটা ভালোভাবে মারিস বন্ধু। আর এই নে, আমার থেকে ছোট একটা গিফট কোনো আর কি। শালা লুচ্চা, বিদায় হয় এখান থেকে। আচ্ছা থাক, অনেক রাত হয়েছে, আমি বাসায় গিয়ে একা একাই শুয়ে পড়ি। আর বন্ধু, বিড়ালটা ভালোভাবে মারিস। আর কিছু টিপস লাগলে আমাকে বলতে পারিস। তুই এখন যাবি না লাথি মেরে বের করবো? বুঝলাম বন্ধুরা সহ্য হচ্ছে না। বেস্ট অফ লাক বন্ধু, তোমার যুদ্ধে তুমি এগিয়ে যাও, আমরা আছি পেছনে পেছনে। না মানে, এখানে নেই। শালা হারামি, তোকে তো এবার উষ্ঠা দেওয়া লাগবে। ইমনের ঘর থেকে বেরিয়ে চলে এলাম বাইরে। তারপর বাইক নিয়ে বাসায় চলে আসি। বাকি বন্ধুরা আগেই বাসায় চলে গিয়েছিল। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। বাহ, তুমি দেখি এখনো জেগে আছো। তুই তো আসবি বললি, যা এখন কথা না বলে ঘুমিয়ে পড়। হুম। তারপর রুমে এসে চিৎ পটাং। ঘুমানোর আগে পরিচয়টা দিয়ে নিই। আমি আকাশ আহমেদ নেই, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। বাবা মায়ের দুই মাত্র ছেলে মেয়ে। আমি ছোট এবং বড় একটা বোন আছে, বিয়ে হয়ে গেছে। ওই যে বলে না, ছোটগুলো শয়তান বেশি হয়, ঠিক আমিও তেমনি শয়তান। যেটা ভাবি ওটা আমার লাগবে, সেটা নিয়ে ছাড়ি, না হলে বাসায় তুলকালাম কাণ্ড চলে। আর সাথ দেওয়ার জন্য তো আমার আফা আছেই। আর আম্মু বেশ সাপোর্ট করে আব্বুর কাছে থেকে নিয়ে দিতে, না হলে আব্বু কিছু দিতেই চায় না। প্রেম করব করব করে এখন পর্যন্ত প্রেম করতে পারিনি। আর সিঙ্গেল লাইফ একবারে ঝাঁকানাকা, যাকে যাকে দেখি তাকেই ভালো লাগে, তার সাথে প্রেম করতে ইচ্ছে করে। আম্মু গৃহিণী আর বাবা ছোট একটা ব্যবসায়ী। আপু স্কুলের শিক্ষিকা আর দোলাভাইও ওই একই স্কুলের শিক্ষক। ছোট একটা ভাগ্নিও আছে, এই বয়স হবে 4 বছর। আর এমন আমার বেস্ট ফ্রেন্ড, আরও ক্লোজ ফ্রেন্ডও আছে। শালা আমার বেস্ট ফ্রেন্ড আমার আগেই বিয়ে করে নিল, বাসা থেকে পছন্দ করেই বিয়ে দিল। আর তার কেউ পছন্দের ছিল না, তাই বিয়েটা করে নিল। সে যাই হোক, এখন ঘুমাই, তারপর ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে ফ্রেশ হয়ে কেমনের বাসায় চলে এলাম, দেখে রুমে বসে আছে। কাছে গিয়ে বললাম, কিরে, কেমন খেলি রাতে? ভালো, বিয়েটা করে নে তুইও। বিয়ে যে কত মজা। আরে করব করব। আচ্ছা, তোর বউয়ের বোনটা আসবে? আমি কিভাবে বলবো কে আসবে আর কে আসবে না? তো তাও তো একটা কথা, আরেকবার লাইন মারার চেষ্টা করব, হলে হবে না হলে নেই। আমি এবার ওই রকম ছেলে না। শালা লুচ্চা, ভালো হলি না। আমি ভালো ছেলে। কিরে, খেতে কি দিবি না? পেটে তো ইঁদুর দৌড়াদৌড়ি করছে। শালা, এখানে খাবো বলে বাসায় না খেয়ে এসেছি। আমি এখনো খাইনি। আচ্ছা চল খেয়ে আসি। চল চল। তারপর খেতে এলাম। ভাবি, আপনার খাওয়া হয়েছে? না গো, খাওয়া হয়নি। আচ্ছা চলেন খেয়ে আসি। তারপর খেতে এলাম। খাওয়া শেষ করে আড্ডা দিতে আর পারলাম কোথায়, কাজ করতে হলো। কাজ করতে করতে কনের বাসা থেকে মেহমান এলো। আমি তো হন হন করে হেঁটে দেখতে গেলাম যে ইরা ম্যাডাম এসেছে নাকি। বাহ, এসেছে তো। কালো শাড়িতে আর নীল স্কার্ফে তো সেই সুন্দরী লাগছে, মনে হচ্ছে কোনো অপ্সরা পৃথিবীতে নেমে এসেছে। না, এখন কথা বলতে যাওয়া যাবে না। চোখে চোখ পড়লো, তাই একটা চোখ টিপ দিলাম। হেঁটে তো অনেক রেগে গেছে, তাই আমিও চলে এলাম কাজে। কিরে লুচু, কোথায় গেছিলি? দেখতে গিয়েছিলাম ওই মেয়েটা এসেছে নাকি। ভালো হলি না। আবার কি থাপ্পড় খেতে চাস নাকি? আরে না না, এবার দূরত্ব বজায় রেখে কথা বলবো। বাপ রে বাপ, গতকালকে জোরেই না মেরেছিল,
কিছুক্ষণ ধরে তো চিনচিন ব্যথা করছিল। কিছুক্ষণ পরে নাস্তা দিতে গেলাম। নাস্তা দিতে গিয়ে ইরা মেয়েটার সামনে এসে বললাম, কত প্লেট নাস্তা খেতে পারবেন? আমাকে কি আপনার রাক্ষস মনে হচ্ছে? আপনাকে রাক্ষস মনে হচ্ছে না, তবে আপনাকে কারো সারিতে কোনো এক অপ্সরা থেকে কম কিছু লাগছে না, আর আমার বউ লাগছে। কানের নিচে দিব একটা থাপ্পড়। চেনেন আমাকে? জানি তো, নাম ইরা, ম্যাডাম, সিঙ্গেল, নতুন চাকরিও পেয়েছেন, তবে এখনও জয়েন করেননি। আমার কথা শুনে আমার দিকে তাকালো। তুই এমনভাবে গল্প করবি না নাস্তা দিবি সবাইকে? আহা, তুই কাজ কর না, আমাকে আমার কাজটা করতে দে। আমার হওয়া না হওয়ার কিছুই না। তুই ওকে সবকিছু বলেছিস? তোর হচ্ছে, খাবারটা শেষ করতে দে। আচ্ছা সিনিয়র ব্যান, বলছি খেতে না পারলে কি সাহায্য করব? থাক, তার দরকার নেই, আমি খেতে পারবো। আর এখানে দাঁড়িয়ে কি করছেন? আপনার আর কোনো কাজ নেই? কাজ তো এখন একটাই, আপনাকে পটানোর চেষ্টা করা, কিন্তু আপনি পড়বেন না সেটা আমিও জানি। তাহলে হুদায় সময় নষ্ট না করে এখান থেকে যান আর খেতে দেন। কবি বলেছেন, একবার না পারিলে দেখো বারে বার, চেষ্টা করতে ক্ষতি কি। আর জান না কি বললেন? আহা, মনে এক প্রশান্তি বয়ে গেল। আমি আপনাকে যান বলিনি, যেতে বলেছি। আপনি কি আমাকে খেতে দিবেন? আচ্ছা ঠিক আছে, খান তাহলে। ভাবি, খেতে না পারলে বলেন, সাহায্য করছি। না। রাতে কত কিছু খেলেন, তবুও আপনার পেট খালি আছে, এটা মানা যায় না। ভাবি বেশ লজ্জা পেয়েছে এবং আশেপাশে সবাই হেসে উঠল। তখনই মাথায় একটা চাটি পড়ল। হারামি, তুই কি এখান থেকে এখন যাবি না আরো দু একটা খাবি? দেখ, এখনো সময় আছে, ভালো হয়ে যা। আমি ভালো এবং ভদ্র একটা ছেলে, ওখান থেকে চলে এলাম। তারপর সবাইকে খাওয়ানোর পর আমরাও হালকা নাস্তা খেয়ে নিলাম। একবার না, দুইবার খেলাম। একটু একটু করে খেলে তো এমনই হবে। নাস্তা করে ভাবি এবং ইরা মেয়েটা সহ কয়েকজন বসে আছে, তাই গেলাম। আর সাথে ইমনকে টেনে হিসেবে নিয়ে গেলাম। দেখ, অনেক কাজ আছে, আব্বা দেখলে অনেক বকা দিবেন। তুই গেলে যা, আমাকে নিয়ে যাচ্ছিস কেন? আয় তো। তারপর দুজনে ওদের সামনে গিয়ে বললাম, আচ্ছা বেয়ান, একটা কথা বলি। আপনি মুখ বন্ধ রাখেন, ওটাই ভালো হবে। আপনি একটা না লাগামহীন ছেলে, আবার কখন কি বলে দেয় তার ঠিক নেই। আরে ভয় পাওয়ার কিছুই নেই, তেমন কিছু বলতাম না। আচ্ছা, আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? জুতা চেনেন? আপনি এমন ধানি লঙ্কা কি জন্য? নাম্বার তো চেয়েছি, আর কিছু তো আর না। এত রেগে যাওয়ার কি আছে? আর এখন জুতার সাইজ নিয়ে কি করব? যখন বিয়ে হবে তখন বিয়ের পর না হয় জুতা কেনার জন্য জুতার সাইজ নেওয়া যাবে। আপনাকে কি যে করতে মন যাচ্ছে না? ও, জড়িয়ে ধরতে ইচ্ছে করছে? ধরেন, কিছু মনে করব না, আমার কোনো আপত্তি নেই। এখন একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? চল হারামি। ইমন আমাকে টানতে টানতে নিয়ে এলো। দুপুরে খাবার খাওয়ার সময় মাংসের গাদা নিয়ে ইরার ভাবিদের কাছে এসে বললাম, পেটে কারো মাংস নেই। আচ্ছা, মাংস খাবেন? দিতে হবে নাকি? এমনভাবে না দাঁড়িয়ে থেকে দিতে পারিস না? আশেপাশে ঘুরে ঘুরে দেখ। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। বেছে বেছে চর্বিগুলো ইরা মেয়েটার প্লেটে তুলে দিলাম, আর আশেপাশেরগুলোকে ভালো মাংস দিলাম। আমার এমন করায় আমার দিকে রেগে তাকালো। আপনি কি আমার সাথে ফাজলামো করছেন? না, মজা করছি। বেয়ান বলে কথা, মজা তো করতেই পারি, তাই না? তোর এমন করে কি খাওয়া যায় নাকি? আমি উঠলাম, তোরা খাবার খা। আহা, রাগেন কেন? আচ্ছা দিচ্ছি। তারপর মাংস দিয়ে কেটে পড়লাম। একটু পরে আবার গেলাম, দেখি চর্বিগুলো টেবিলে রেখে দিয়েছে। আবার মাংস দিয়ে চলে এলাম। না, মেয়েটা ভালো খেতে পারে। বেশ অনেকক্ষণ পরে, বিয়ান, আমি আপনার কাছে একটা জিনিস চেয়েছিলাম, মনে আছে? আপনার কি আর কোনো কাজ নেই? আর আপনার এগুলো অনেক সহ্য করেছি। আর যদি কোনো কথা বলেন না, তাহলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো আমি। কুল, এত রেগে যাচ্ছেন কেন? আচ্ছা, আপনার নাম্বারটা দেন, প্রেম করব। বিরক্ত না করে যান তো, আমি কিন্তু সত্যি মেরে দেবো। এত কাঁচা মরিচ কি জন্য? না, আর না বিরক্ত করে ভালো, বেশি বেশি কিছু ভালো না। আচ্ছা বাই বেয়ান, 2 দিনে অনেক জ্বালিয়েছি। কথাটা বলে চলে এলাম। তারপর আর দেখা বা কথা বলিনি। বিকেলে বন্ধু তার শ্বশুর বাসায় চলে যায়, আমিও বাসায় চলে আসি। পরের দিন থেকে ভার্সিটি যাওয়া শুরু করি। আড্ডা, তারপর ক্লাস, এমনভাবে কয়েকদিন চলে গেল। চুপ করে বসে আছি, তখন লাবণ্য এসে বলল, একটু পরে ক্লাস আছে আর ঘুরতে যাবে। তোরা গেলে যা, আমি যাব না। চল ঘুরে আসি। আর তুই কত ক্লাস করিস সেটা আমাদের জানা। চল একটু কোথাও থেকে ঘুরে আসি। এত করে বলছিস তখন চল। তারপর সব বন্ধুরা মিলে ঘুরতে যাই। তারপর ঘুরে দুপুরে বাসায় চলে এলাম। আসতে, কিরে, আজকে মনে হচ্ছে তাড়াতাড়ি চলে এসেছিস। নিশ্চয়ই ক্লাস করিসনি। তোর যে ভবিষ্যতে কি, উপর আল্লাহই ভালো জানে।
না ঠিকমতো পড়াশোনা করিস আর না ঠিকমতো ক্লাস করছিস। এত পড়াশোনা করে কি হবে? আচ্ছা খেতে দাও তো, অনেক খিদে পেয়েছে। কেন, ঘুরে পেট ভর্তি হয়নি? আরে ধুর, আমি হাত মুখ ধুয়ে চেঞ্জ করে আসি, তুমি খাবার দাও। তারপর চেঞ্জ করে খেতে এলাম, খাচ্ছি। তখন আম্মু বলল, একটু বাস স্ট্যান্ডে আসতো, একজনকে রিসিভ করবি। আপুরা আসে নাকি? ওরা আসলেই তোকে রিসিভ করতে বলতাম নাকি? ওরা বাসা চেনে না। তোমার বান্ধবীও আছে আর তার মেয়েও আছে, আবার এখানেও থাকবে? হ্যাঁ, তাতে তোর কোনো সমস্যা? আরে না না, আমার আবার কিসের সমস্যা হবে? কখন আসবে আর তাকে চিনব কিভাবে? যাওয়ার সময় আমার বান্ধবীর মেয়ের নাম্বার দিয়ে দিব, তো ওখানে গিয়ে ফোন দিলেই পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে দিলাম ঘুম। আম্মু ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আম্মুর থেকে নাম্বার নিয়ে চলে আসি বাস স্ট্যান্ডে। এসে দেখি এখনও কেউ আসেনি। তা চুপ করে বাইকের উপর বসে থাকলাম। একটু পরে বাস এসে থামে। বাস থেকে কয়েকজন নামলো এবং কয়েকটি মেয়ে নেমেছে। এখন কোন মেয়ে বোঝা বড় তাই ফোন দিই, রিং হলেই বোঝা যাবে। ফোন দিই, তখন একটা মেয়ের ফোন বেজে উঠলো। হিজাব পরে আছে আর বোরকা। এই যে হ্যালো, এদিকে আসেন। আমি ইশারা করে ডাকাতে মেয়েটা আমার কাছে এলো। ইশারা করে ব্যাগটা দেখিয়ে দিল, ছোট একটা ব্যাগ। তাই নেমে পিছনে ঝুলিয়ে নিয়ে উঠে বললাম, ওঠেন। মেয়েটা কিছু না বলে বাইকের পেছনে উঠে বসলো। কাঁধে হাত রাখেন, আর না হলে বাইক ভালোভাবে ধরেন। আচ্ছা আপনার নাম কি? কিন্তু মেয়েটা কিছু বলছে না। বোবা নাকি মেয়েটা? কে জানি, হতেও পারে। আর কথা না পারে বাসায় নামিয়ে দিতে পারলেই হলো। 20 মিনিট পরে বাসায় চলে আসি। বাইক দাঁড় করাতেই নেমে গেল। তারপর আমি ব্যাগ দিয়ে বললাম, আপনি বাসার ভেতরে যান, আমি এখন বাইরে যাব। মেয়েটা বাসার ভেতরে চলে গেল। আমি বাইক নিয়ে আবারও চলে আসি। আসো আসো, তোমার আম্মু ভালো আছে তো? জি আন্টি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আকাশ কোথায়? আমাকে নামিয়ে দিয়ে চলে গেল? ওটা আপনার ছেলে? কেন, কোনো সন্দেহ আছে নাকি? আরে না না, আপনার ছেলে অনেক ফাজিল আর অনেক বদমাইশ। ছোট তো তাই এমন। ওর আপুর সাপোর্ট পেয়ে পেয়ে আরো এমন হয়ে গেছে। আচ্ছা ওটা তোমার রুম আজকে থেকে, যতদিন তুমি থাকবে ততদিন। বাসাটাও নিজের মনে করতে পারো। আচ্ছা ঠিক আছে আন্টি। এমনকে ফোন দিয়ে ডাকি, ওর জন্য অপেক্ষা করতে লাগলাম। আসতেই বললাম, জানিস না বললে জানবো কিভাবে? আল্লাহর পথ, আমাকে পুরো কথা বলতে দিবি তো? তার আগে তো বাম হাত দিয়ে বসে আছিস। আজকে আমার বান্ধবীর মেয়ে এলো আমাদের বাসায়, কিন্তু শালি মনে হচ্ছে বোবা, আমার সাথে কোনো কথাই বলেনি। ভাবলাম সুন্দর হলে প্রেম করা যাবে, কিন্তু তার আগেই মন ভেঙে খান খান হয়ে গেছে। কি বলিস? আন্টির বান্ধবী আছে আর তার মেয়ে আছে, কখনো তো বলিসনি। হালা, আমি তো জানতামই না যে আমার কোনো বান্ধবী আছে আর তার মেয়েও আছে। আজকে বাসায় যাওয়ার পর জানতে পেরেছি এবং তাকে বাস স্ট্যান্ডে রিসিভ করতে গেছি। কথা বলার চেষ্টা করলাম, কিন্তু হ্যাঁ না কোনো উত্তরই দিল না। কে জানে, বোবা হতেও পারে। দেখ সুন্দর আছে কিনা, থাকলে পটানোর চেষ্টা কর। আর বোবা হয়ে থাকলে এখন থেকে ইশারায় কথা বলা শিখতে শুরু কর। শালা, আগে দেখি, তারপর না হয় দেখা যাবে। তারপর আটা দিয়ে সন্ধ্যায় বাসায় এলাম। এসে রান্নাঘরে এসে আম্মুকে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, তোমার বান্ধবীর মেয়ে বোবা নাকি? আমি কথা বলার ট্রাই করলাম, কিন্তু শুনলই না। আম্মু ভয় পেয়ে দৌড়ে ছুটে গেল। কে কে? এমনভাবে সরাতে আর ঘুরে আমার দিকে তাকাতে ফ্লোরে ধপাস করে পড়ে গেছি। একটু পরে জ্ঞান ফিরে আসতেই, এ তোর কি হয়েছে? এমন জ্ঞান হারিয়ে পড়ে গেলি কেন? আম্মু, বাসায় ভূত আছে। রান্নাঘরে কে ছিল? তুমি না? না, আমি ইরামাকে রেখে রুমে গেছিলাম। এর ভেতরে কি হলো? মেয়েটার দিকে তাকিয়ে দেখি সত্যি ওই ইরা মেয়েটা, চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। এটা তোমার বান্ধবীর মেয়ে? মজা করেও না তো, এটা কিভাবে তোমার বান্ধবীর মেয়ে হতে পারে? তোর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না, কি সব বলছিস? আর এমনভাবে তুই জ্ঞান হারিয়ে পড়লেই বা কিভাবে? জীবনে এত ভয় পায়নি। আরে তুমি ভেবে এই মেয়েকে জড়িয়ে ধরেছি। ভয় পেয়ে চিৎকার করে আমার দিকে ঘুরতে ওনাকে দেখে আমি ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলি। কত শয়তান মেয়ে, আমার সাথে তখন কোনো কথাই বলেনি। তোর কোনো কাণ্ডজ্ঞান নেই? ইরামা শরীরের গঠন কেমন আর আমি কেমন জানিস না? ধুর, এত খেয়াল কে করেছে? আর রান্নাঘরে তুমি ছাড়া অন্য কেউ থাকে নাকি? আচ্ছা সে যাই হোক, অসুস্থ ফিল করলে রুমে গিয়ে শুয়ে পড়। না, আমি ঠিক আছি, তুমি রান্নাঘরে যেতে পারো। আম্মু চলে গেল। এরা মেয়েটা সোফায় বসে বলল, এখন কেমন ফিল করছেন?
জি, ভালো। আপনিও দেখি আমার থেকে বড় শয়তান, তখন কোনো কথা বললেন না। আমি তো ভাবলাম আপনি বোবা, আর আপনি যে আমার বান্ধবীর মেয়ে হবেন কখনো ভাবিনি। আমিও ভাবিনি আপনার মতো শয়তান এই বাসায় আছে। তোরা দুজন দুজনকে কি আগে থেকে চিনিস নাকি? আরে চিনব না মানে? ইমনের বউয়ের কেমন মামাতো বোন হয়, ইমনের বিয়েতে পরিচয় হয়েছে। ও আচ্ছা, এবার বুঝেছি তোর ভয় পাওয়ার কারণ। বেশি বুঝতে যাও না, গেলে সমস্যা হবে। আম্মু রান্নাঘরের দিকে আবার চলে গেল। আমি রিমোট নিয়ে টিভি অন করলাম। বললাম, আপনি কি তাহলে আমাদের কলেজের ইংরেজি প্রফেসর হয়ে এসেছেন? বুঝলেন কিভাবে? ওভাবেই। আর শোনেন, ভুল করেও আমার আব্বুর সামনে কখনো আমার পড়াশোনার ব্যাপারে কথা বলবেন না, বললে কিন্তু ভালো হবে না। কার ভালো হবে না? আমার। আচ্ছা বলেন তো, এত পড়াশোনা করে কি হবে? বিয়ে শাদী করে সুখে শান্তিতে বসবাস করব, তা না কিসের পড়াশোনা করতে হবে? বিয়ের পরে বউ বাচ্চাকে কি খাওয়াবেন? আমি খাবো চুপচাপ বেহায়া নির্লজ্জ, একটুও লজ্জা শরম নেই না? আপনি তো ফাজিল কেন? আমার পুরো কথাটা বলতে না দিয়েই শুরু হয়ে গেল আপনার। আমি বলতে চেয়েছিলাম, দুইটা দোকান আছে, ওখান থেকে যা ইনকাম হবে সেখান থেকেই আমার চলে যাবে, তা না শুরু হয়ে গেল আপনার উল্টা পাল্টা। যার মাইন্ড যেমন। এত ভালো সাজতে হবে না। আপনি যে কি সেটা 2 দিনেই বুঝতে পেরেছি। আর আপনি কি বলতেন সেটাও জানি। ফাজিল কথা। সব বুঝলেন, কিন্তু আমার মনটাই বুঝতে পারলেন না। কি বললেন আপনি? যেটা শুনেছেন সেটাই। আমি আপনার শিক্ষিকা, সো সেইভাবে রেসপেক্ট করবেন, তাহলে ভার্সিটিতে মার খাবেন আর বাসায় আপনার আব্বুর কাছে। আপনার আব্বুর কাছে সব নালিশ করবো, মনে রাখবেন। রেসপেক্ট কিভাবে করতে হয় একটু শিখিয়ে দেবেন, তাহলেই হবে। আর আপনি আমার শিক্ষক, ভার্সিটিতে এখানে না, বুঝেছেন? আমি তো বুঝেছি, কিন্তু আপনি খুব তাড়াতাড়ি বুঝবেন আমি কি। আর ছোট বাচ্চাদের মতো এগুলো কি কার্টুন দেখেন নাকি? হ্যাঁ, আমি তো ছোট বাচ্চা। ছোট বাচ্চা না হলে কি মানুষ এগুলো দেখে নাকি? আর বড়দের জিনিস দেখার বয়স এখনো হয়নি, হলে দেখতাম। ঠিক বুঝলাম না। বুঝলে বোস পাতা, না বুঝলে নিম পাতা। আচ্ছা, আপনি আমার থেকে কত বছরের বড় হবেন? কেন? সেটা জেনে আপনার কি? আরে বলেনি না, বলা লাগবে না, বুঝতে পেরেছি। 4 থেকে 5 বছরের বড় হবেন। তবে এটা কোনো মেটার না, যেটুকু সম্মান দেওয়া সেটুকু দেব। ফোনটা বেজে উঠল। পকেট থেকে বের করে দেখি আপু ফোন দিয়েছে। রিমোটটা এগিয়ে দিয়ে বললাম, এখন আপনি আপনার মন মতো টিভি দেখেন, এখন আমি আমার সুইট হার্টের সাথে কথা বলি। আমার কথা শুনে এরা মেয়েটা কেমন যেন করে তাকালো। ফোন রিসিভ করে সালাম দিয়ে বললাম, আসসালামু আলাইকুম, কেমন আছো? আর আমার আম্মুটা? আসসালামু আলাইকুম মামা, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো সুইট হার্ট? আমিও ভালো। তোমার আম্মু আর আব্বু কেমন আছে? ভালো। নানা নানি কেমন আছে? ভালো। কথা বলবো না নাকি? হুম। আচ্ছা দাঁড়াও, দিচ্ছি। তারপর রান্নাঘরে গিয়ে আম্মুকে ফোন দিলাম। আম্মু কথা বলতে লাগলো। বাইরে এসে রকিকে দেখতে পেয়ে ওর কাছে গেলাম। কি রে, এতক্ষণ কোন চিপায় ছিলে তুই? কোলে তুলে নিয়ে সোফায় বসলাম। রকি হচ্ছে আমার আদরের খরগোশ। ইরা আপু খরগোশ দেখে বললেন, এটা কি আপনাদের? জি, এটা আমার অনেক আদরের খরগোশ। আমার কাছে দেন তো। কামড় দেবে। মিথ্যে বললেন কেন? খরগোশ কামড়ায়? বলেন যে দিবেন না। হোর, চলো মিয়া, ছাদে যাই। উঠে রকিকে কাঁধে করে আসতে যাব, তখন বললাম, এখন এটা আপনাকে দেব না। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দিতে পারলে দেব। কি প্রশ্ন শুনি? আপনি তো ইংরেজি শিক্ষক, তাই না? আচ্ছা বলেন তো, বড় হাতের এবিসি থেকে ছোট হাতের এবিসি কত বছরের ছোট? এটা আবার কেমন প্রশ্ন? আরে বলেন বলেন, আমি উত্তর পারি না দেখে তো আপনাকে বললাম। তখন পেটের ওপর একটা পড়ে গেল। সব সময় আজাইরা কথা। এই নে ফোন, তোর আপু কি বলবে শোন। আমাকে মারা দেখে এটা আপু হেসে দিয়েছে। খুব মজা লাগে, তাই না? আচ্ছা দাও। তারপর ফোনটা নিয়ে বললাম, বলো। আগামীকাল আমাদের বাসায় আয়। আগামীকাল কখন যাব? সকালে আসতে বলবো না, বিকেলে আসিস। কেন যাব? কিছু কি দিবি নাকি? না ভালো মন্দ কিছু রান্না করেছিস? তোর কিসের অভাব আছে যে কি নিবি? একটা বইয়ের অভাব আছে, ওটা দিলেই হয়ে যাবে। নাক টিপলে দুধ পড়ে আর বউ নেবে? এই, তোর বয়স কত রে যে তুই বউ নিবি? সামনের মাসে 23 হয়ে যাবে। বউ দিবি নাকি বল? মনে হচ্ছে মামুর বাড়ির আবদার, চাইলো আর পেয়ে গেল। পাবো না কেন?
ইমনের বিয়ে হয়ে গেল, আমি একা একা থাকবো কি জন্য? আচ্ছা শোন না, ইমনের বিয়েতে গিয়ে একটা মেয়ের উপর ক্রাশ হয়েছি। মেয়েটা কত কিউট। আরে আর বলিস না, একটু ফাজলামি করতে গিয়ে একটা থাপ্পড়ও খেয়েছি। আহারে বেচারা। তো মার খেতে কেমন লাগছে ভাই? আরে নরম হাতের ছোঁয়া পেয়ে হেব্বি মজা লেগেছে, পটাতে গিয়ে পটাতে পারিনি। তোর দ্বারা কিচ্ছু হবে না। আচ্ছা ছবি আছে? আরে না না, ছবি তুলতে পারিনি। বেডি হেব্বি ডেঞ্জারাস, হেব্বি রাগে, কিন্তু কিউট আছে। তাই নাকি? আমি বুঝবো কিভাবে যে কিউট আছে না ডাইনির মতো? পাশে তাকিয়ে দেখি এরা মেয়েটা রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার মনেই ছিল না যে আমাদের বাসায় আর পাশে বসে আছে। আমি দাঁত কেলে টুকুস করে একটা ছবি তুলে বললাম সরি। কাকে আবার সরি বলছিস? আরে বলিস না, আম্মুর কেমন যেন বান্ধবীর একটা মেয়ে আমাদের বাসায় এসেছে। ও আচ্ছা আচ্ছা, আমি এখন রাখি। আর আগামীকাল বিকেলে আসিস কিন্তু, যেন ফোন দেওয়া না লাগে। আচ্ছা ঠিক আছে। ফোন রেখে দিতেই আপনি আমার পিক তুললেন কেন? তুলিনি তো, শুধু ফ্ল্যাশটা জ্বালিয়েছি আপনাকে দেখানোর জন্য। বিশ্বাস না হলে ফোনটা দেখতে পারেন। থাক, দেখার ইচ্ছে নেই। কিন্তু আমাকে নিয়ে এগুলো কি বললেন? আমি আবার কখন আপনাকে নিয়ে কি বললাম? আমি তো আমার ক্রাশকে নিয়ে বললাম। উঠে রকিকে নিয়ে চাঁদে এলাম। বাহ কি সুন্দর হয়ে চাঁদ উঠেছে, কি সুন্দর তারা উঠেছে। সে আমার মনের সুপ্ত এক তারা, কবে যে মনের ভিতরে ওকি দেবে, আর কতকাল যে তার আশায় একা একা পার করতে হবে। মিস অপরিচিতা, কল্পনা থেকে বাস্তবে সত্যি হয়ে এসে ধরা দাও না। বড্ড ভালোবাসি গো তোমায়, কিন্তু সেটার ভালোবাসি কাকে সেটাই তো জানি না। বাহ, আপনাদের কি পাখিও আছে? এগুলো কখন করেন? এই তো সময় পেরিয়ে যায়। আপনি আবার কখন আসলেন? এই যে যখন আপনি আপনার সুপ্ত তারাকে খুঁজছিলেন তখন। এমনভাবে কারো কথা শোনা উচিত নয়। এই নেন এটাকে। রকিকে ইরা ম্যাডামের দিকে এগিয়ে দিতে নিলেন। আমি পাখিকে খাবার দিতে এলাম। লাভ বার্ড, কাটেল এবং ময়না, আরও অনেক পাখি আছে। ম্যামও পেছনে পেছনে এলো। বাহ, পাখিগুলো অনেক সুন্দর তো। জি অনেক সুন্দর, তবে আপনার থেকে সুন্দর না। মানে আপনার ফ্লার্টিং করা বন্ধ হলো না? সুন্দরকে সুন্দর বলতে হয়, ভালোকে ভালো বলতে হয়, আর খারাপকে খারাপ বলতে হয়। আর আর আপনার মাথা আর মুন্ডু। আচ্ছা বাদ দেন, বললাম না কিছু। আপনার পড়াশোনা কবে শেষ হয়েছে? 23-এ পড়াশোনা শেষ হয়েছে। বাহ ভালোই তো। আচ্ছা চলেন নিচে যাই। এরা ম্যাম বের হয়ে গেল, আমিও ওখান থেকে বের হয়ে নিচে চলে আসি। নিচে এসে রুমে চলে এলাম। রাতে খাবার খেতে বসলাম, তখন আব্বু এলো। এসে ফ্রেশ হয়ে খেতে এলো। আমাকে ইঙ্গিত করে বলছে মেয়েটাকে, এটা আপনার বৌমা, ভাগিয়ে নিয়ে এসেছি, এখনও বিয়ে করিনি। ভাবছি আগামীকাল কাজে ডেকে করে নেব। আমার কথা শুনে এরা ম্যাম আমার দিকে ভোট দেখার মতো তাকিয়ে আছে। আর আব্বু কাজটা শুরু করেছে। আহা পানি খান, কিছু না খেয়ে এমন অবস্থা। আব্বু শান্ত হয়ে বলল, গরুর বাচ্চা পানি খেতে খেতে সরকে গেছে। আর তুই এমন আকাম কখন করলি? আর তুই কিছু বললি না আমাকে, সোজা বাসায় নিয়ে আসলি। তো কি করব? দেখছি তার বাসা থেকে বিয়ে দিয়ে দিয়েছে, আর আমারও কিছু করার নেই, তাই নিয়েই ওধাও। আসতে চাইছিল না, কিডন্যাপ করেছি বন্ধুরা মিলে। হ্যাঁ, তুই আমাকে জেলের ভাত খাইয়ে ছাড়বি শেষ পর্যন্ত। এখন যদি কেস করে দেয় আর পুলিশ এসে তুলে নিয়ে যায়? আপনার একমাত্র ছেলের জন্য এইটুকু সহ্য করবেন না? ওই আকাশের আম্মু, তোমার ছেলে এইগুলো কি বলে? তোমার ছেলে বললো আর তুমি বিশ্বাস করে নিলা? বিশ্বাস না করার কি আছে? হঠাৎ বাসায় এসে দেখি অপরিচিত একটা মেয়ে। তোমার সাথে ফাজলামো করছে। এটা আমার বান্ধবীর মেয়ের নাম ইরা। হঠাৎই আজকে ফোন দিয়ে বললো ইরা মা নাকি আমাদের এখানে কলেজে চাকরি পেয়েছে। আমাকে বাসায় দেখতে বললে আমি বললাম আমাদের বাসা থেকে যাওয়ার জন্য, আর বললাম তাই আসছে। ইরা মা যতদিন খুশি থাকবে এবং এটাকে নিজের বাসা মনে করবে, ঠিক না মা? জি আন্টি। এই শয়তানের বাচ্চা যেভাবে বললো বিশ্বাস করে নিয়েছিলাম, আর হঠাৎ বাসায় অপরিচিত মেয়ে, তাই আরও বিশ্বাস হয়েছিলাম। তোমার ছেলে প্রেম করবে আর আমরা জানতে পারলাম না, এটা কি করে হয়? তাও একটা কথা, মা ওর কথাই কিছু মনে করিও না। না না, কিছু মনে করিনি। এটা কত নম্বরের শয়তান বোঝা হয়ে গেছে। কি ছেলে রে বাবা, আস্ত একটা হারাম। এসব সাজিয়ে কি বলে দিল? আব্বু এবার আমার বিয়েটা দিয়ে দাও। দেখো আমার বন্ধু বিয়ে করে নিল, আমি কি জন্য একা একা থাকবো? দেখি ইরা ম্যাডাম হাঁ করে তাকিয়ে আছে।
ম্যাডাম এমনভাবে না তাকিয়ে আপনি খাবার খান। আমার কথা শুনে এরা ম্যাম চুপ করে খেতে লাগলো। জুতা চিনিস? চিনি, আর এখন লাগবে না। আচ্ছা, বাসাটা কেমন ফাঁকা ফাঁকা লাগে না? আচ্ছা, এই যে বিয়ে বিয়ে করছিস, বউকে কি খাওয়াবি? এই যে এখন যা খাচ্ছে তাই খাবে, নাকি সে গরু ছাগল যে লতা পাতা খায়? তোর বাপের মাথা খাই, আর কথা না বলে চুপ করে খাবার খা। এত যে বক বক করে বলার মতো না। আচ্ছা ঠিক আছে, খাবো। পাখির খাবার শেষ হয়ে গেলে নিয়ে আসেন। নিয়ে আসছি। আচ্ছা শোন, এক জোড়া পাখি পছন্দ হয়েছে, 10,000 জোড়া চাচ্ছে, ভাবছি নিয়ে নিব। আচ্ছা ঠিক আছে। আম্মু মনে হচ্ছে কিছু বলতে চায়, কিন্তু বলতে পারছে না। দূর, তোর আম্মুর কথা বাদ দে তো। আগামীকাল বিকেলে দোকানে আসবি, আমি ঠিকানা দিব, গিয়ে নিয়ে আসবি। আগামীকাল বিকেলে আপু তার বাসায় ডেকেছে। আপুর বাসা থেকে এসে তারপর না হয় যাব। তারপর খাবার শেষ করে রুমে এসে ওয়াশরুমে এসে ব্রাশ করে একটু পরে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এলাম। এসব পাখি পায়রা পালন করা আমার থেকে আব্বুর শখ বেশি। বাইরে এসে দেখি আব্বুর কোলে রকি বসে আছে। রকি এদিকে আমার ডাক শুনে আমার কাছে এলো। ওকে কোলে নিয়ে ছাদে একটু হাওয়া খেতে নিচে এলাম। এসে হাত ধুয়ে খাবার টেবিলে বসতেই আম্মু বলল, ইরামাকে তোর সাথে নিয়ে যাবি আজকে থেকে প্রতিদিন, মানে যতদিন তুই কলেজ যাবি ততদিন। না আন্টি, আমি একা একা যেতে পারবো। ঠিকই তো, ওনার কি হাত পা নেই যে নিয়ে যেতে হবে? প্রয়োজন আছে টাকা খরচ করার, ওগুলো তোমার কাছে রাখবে, কাজে দিবে। ওর সাথে যেতে সমস্যা কোথায়? ঠিকই তো, ঠিক ঠিক। তুই ফুটবলের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিস কেন? যেটা বললাম নিয়ে যাবি আর নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বাইরে এসে অপেক্ষা করতে লাগলাম। একটু পর ম্যাম বের হয়ে এলো, চোখ দুটো তারপর হাত পা ছাড়া কিছুই বোঝা যাচ্ছে না। ওদের ধার্মিক ফ্যামিলি মনে হচ্ছে, তবে অনুষ্ঠানে এমনভাবে মুখ খোলা রেখেছিল কেন সেটা উনি ভালো জানে। চলেন ম্যাম। তারপর বাইক বের করে উঠে স্টার্ট দিতেই ম্যাম উঠে বসলেন। দেখে শুনে বাইক চালাবেন, যদি উল্টাপাল্টা কিছু করেন তো আপনার খবর আছে। আচ্ছা ঠিক আছে, তবে বাইক ধরে রাখবেন অথবা কাঁধে হাত রাখবেন। তারপর চলে আসি কলেজে। ভেতরে এসে বন্ধুদের ওখানে বাইক থামাই। আমার বাইকের পেছনে মেয়ে মানুষ দেখে সবাই অবাক হয়, আমার দিকে তাকিয়েও আছে। এটা কে রে? আমাদের ভাবি নাকি? এমন প্যাকেট হয়ে আছে কেন? তোর বউকে একা একা দেখবি, আমাদের একটু দেখার সুযোগ করে দিবি না? ভাবি, এইটা কিন্তু ঠিক না। ম্যাম বাইক থেকে নেমে ঠাস করে একটা বসিয়ে দিয়েছে সজীবের গালে। শালা লুচ্চা, ভালো হলো না। মনে মনে ভেবেছিলাম হয়তো এমন কিছু হবে, আর হয়েও গেল। বেয়াদবের দল সব। আপু আপনি? ম্যাম চলে গেল আর আমি জোরে জোরে হাসতে শুরু করলাম। জানতাম এমন কোনো ঘটনাই ঘটবে, তাই তোদের আগে থেকে কিছু বলিনি। ইরা আপু আমাদের কলেজের ইংরেজি প্রফেসর। ভাই, উনি আমাদের কলেজেরই ইংলিশ প্রফেসর। কিন্তু তোর সাথে কেন? গতকাল তোকে বললাম না আমার বান্ধবী মেয়ে এসেছে, এটাই সেই জান্ডাস মেয়েটা। সজীব দেখি এখনও গাল কসলাচ্ছে। কিরে, খুব জোরেই মেরেছে মনে হচ্ছে। ভাই, হাতে কি জোর রে? আহ, আগে বলবি না, এটা আমাদের ম্যাম। তোরে একটু শিক্ষা দেওয়ার জন্য এমন করা, যেন কাউকে কারো পাশে দেখলে তাদের সম্পর্কে না জেনে কিছু না বলিস। কি রে, খুব হাসাহাসি হচ্ছে মনে হচ্ছে। আমাদের ইংরেজি প্রফেসরের কাছ থেকে সজীব একটা থাপ্পড় খেয়েছে। তোর বাইকের পেছনে যে মেয়েটা এলো ওটা আমাদের ইংরেজি প্রফেসর? শালা না বুঝে তাকে আমার গার্লফ্রেন্ড বানিয়ে দিয়েছে। বুঝলাম, কিন্তু ম্যাডাম তোর বাইকে করে আসছো কেন? কারণ সে আমার আম্মুর বান্ধবীর মেয়ে। গতকাল আমাদের বাসায় এসেছে এবং আম্মু বলে দিয়েছে কলেজে নিয়ে যেতে আর নিয়ে আসতে। আর আরেকটা কথা, ম্যাম হচ্ছে ইমনের বইয়ের মামাতো বোন হয়। খুব ভালো শালা, তোর জন্য আজকে মাইর খেলাম, তোকে মেরে শোধ নিব। সচিব এগিয়ে এলে দৌড় দিলাম। সচিব পেছনে পেছনে এলো। একটু পরে ক্লাসে চলে আসে। ক্লাস শেষে দুপুরে ম্যামকে নিয়ে চলে আসি। বেয়াদবদের সাথে মিশে মিশে বেয়াদব হয়েছে। আমি ভদ্র ছেলে। আপনি আর ভদ্র? কিসের সাথে কি, পান্তা ভাতে কি? আপনার কথাটা বেশ ভালো লাগলো। কিসের সাথে কি, পান্তা ভাতের কি? আচ্ছা ম্যাডাম, আপনার আর কোনো ছোট বোন আছে? আপনার জেনে লাভ কি? না, এমনি বললাম আর কি। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড আছে? না থাকলে আমাকে বানাতে পারেন, কিছু মনে করব না। থাপ্পড় খেতে ইচ্ছে করে না? দিব দুইটা একটা। থাক, লাগবে না। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড নেই কেন? ওর সাথে বক বক করাই হবে না।
আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আছে, কারণ নীরবতা সম্মতির লক্ষণ। ম্যাম আর কোনো কথা বলো না। তারপর চলে আসি বাসায়। বিকেলে আপুর বাসায় এলাম। এসে কিছুক্ষণ থেকে আব্বুর কাছে এসে পাখিওয়ালার ঠিকানা নিয়ে পাখি নিয়ে বাসায় এলাম। বাসায় ঢুকে ম্যামকে দেখে বললাম, কোন থেকে গড়ে এলো রে? জমির ধান সব খেয়ে এলো রে। ইরা, তোর দাদি কোনো গেল রে? হারামির বাচ্চা কি সব গান গায়? আর তোর বাপ ছেলে এমন ভাবে টাকা নষ্ট করছিস কেন? শখের দাম 1.25 লাখ, আর টাকা নষ্ট হতে যাবে কেন? মাঝে মধ্যে পাখি বিক্রি করি না। আচ্ছা এখন যাই, এদের রেখে আসি। ছাদে এসে পাখির ঘরে এলাম। পেছনে এসে দেখি ম্যামও এসেছে। খেতেও পাখি প্রেমী নাকি? কবে তুমি নাম ধরে রাখবে, কবে তুমি হাতে হাত রাখবে, এই ভালোবাসা তোমাকে পেতে চায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। পাখিগুলো বেশ সুন্দর তো। জি, পাখিগুলোকে খাঁচায় রেখে বাকিগুলোকে দেখতে লাগলাম। একটু থেমে চলে আসি বাইরে। কখন যে এভাবে কাউকে কাছে বন্দি করতে পারবো, মনটা চায় না। থাক, কিছু না। ম্যাম আগেই নিচে চলে গেছে। আমি এসে চেঞ্জ করে রুমে বসে ফেসবুকিং করতে লাগলাম। এমনভাবে বেশ কয়েকদিন চলে যায়। আচ্ছা ম্যাডাম, রোগী আসার আগেই ডাক্তার মারা যান, এর ইংরেজি কি হবে? সব সময় আজাইরা কথা। আচ্ছা মুখটা একটু বন্ধ রাখতে পারেন না? আচ্ছা করলাম। আচ্ছা আপনি সিঙ্গেল কেন? না, সবার বিয়ে হয়ে গেছে। আপনি বিয়ে করেননি কেন? নাকি বিয়ে করার কোনো ইচ্ছে নেই? এখন কি তুই চুপ করে থাকবা? বাপরে বাপ, এর সাথে যে একদিন থাকবে সে পাগল হয়ে যাবে। নিশ্চয়ই তোমার বউ তোমাকে ছেড়ে পালাবে এমন বাজানোর জন্য। আরে না, তেমন কিছু হবে না। এমন আদর ভালোবাসা দিব যে ছেড়ে যেতেই চাইবে না। আহারে, শুনতে পাবো কি হবে না কি হবে। তার থেকে আপনি হয়ে যান, তাহলে তো আপনি স্বচক্ষে দেখতে পারবেন। ভুলে যেও না আমি তোমার ম্যাম হই। ভুলবো কি জন্য? আপনি আরো কত কি হন। আচ্ছা আর কিছু বললাম না। তারপর চুপচাপ পড়াতে চলে আসি। এসে বন্ধুদের কাছে চলে এলাম। এসে আড্ডা দিয়ে ক্লাসের দিকে আসে যাব, তখন দেখি ম্যাম আপনি তো সিঙ্গেল, তাই চলেন প্রেম করি। এই কলেজ বেয়াদব দিয়ে ভরা। আমি এক্ষুনি গিয়ে প্রিন্সিপালের কাছে গিয়ে তোমাদের নামে কমপ্লেন করব। আরে ম্যাম এত রেগে যাওয়ার কি আছে, শুধু তো প্রেমের প্রস্তাব দিয়েছি, বেডে তো আর যেতে বলিনি। আর প্রিন্সিপালের কাছে বলে কোনো লাভ হবে না, আর গায়ে হাত দিবেন না, না হলে এর ফল ভালো হবে না। দিলাম নাকের উপর ঘষি, সাথে সাথে নাক দিয়ে রক্ত পড়তে লাগলো। শালা মুখ সামলে কথা বলবি, যদি আবার এমন কথা শুনি তাহলে তোর কি যে করবো চিনিস তো আমাকে তুই। তুই মোটেও কাজটা ঠিক করলি না, আমার গায়ে হাত দেওয়ার ফল তোকে পেতেই হবে। দেখ বেশি বাড়াবাড়ি করবি তো তোর কপালে আরো দুঃখ আছে। ম্যাম আপনি যান। আর তোর লজ্জা করছে না ম্যামকে এমন কথা বলতে? যা সর এখান থেকে। আবার যদি শুনি তুই ম্যামের সাথে এমন ব্যবহার করেছিস তাহলে তোর কপালে দুঃখ আছে। ম্যাম চলে গেল, আমিও চলে এলাম। টিফিন পিরিয়ডে সবাই মিলে বের হলাম। কিরে, দেখলাম তোকে নিয়ে খুব চর্চা চলছে থার্ড ইয়ারে। আরে ম্যামকে নিয়ে ওই কোলাঙ্গার মাসুম বাজে মন্তব্য করে। আগে প্রপোজ করে, তখন ম্যাম থাপ্পড় দেয়। থাপ্পড় খেয়ে বলে, আপনাকে তো প্রপোজ করেছি, বেডে তো ডাকিনি। এমন কথা বলায় ওর নাকের উপর ঘুষিয়ে দিই। তারপর ও একটু কথা কাটাকাটি হলো আর কি। আমাকে তো মারার সাহস ওর নেই জানিস, আর তোকে দেখে ভয় পায়। দাঁড়া, ওকে আরেকটু কেলিয়ে আসি। বাদ দে তো, এমনি তোর নাক ফাটিয়ে দিয়েছি। সারা সাহস কত বড়, হ্যাঁ? ম্যামকে এই কথা বলে, তার উপর আমাদের বাসার মেহমান। আম্মু তো আবার ম্যামকে নিজের মেয়ের মতোই ভাবে। শুধু তুই অন্য কিছু ভাবিস, এই আর কি তো। ওই একটু একটু কাজ বলে কথা, মনে হয় না প্রেম করবে। তবে ভাবছি একবার বলে দেখবো, পড়লে পড়বে, না হলে অন্য কোথাও ট্রাই করব। ভালোবাসা না পেলে স্থান চেঞ্জ করতে হয়, বুঝলি? বুঝলাম, তুই একটা বড় মাপের লুচ্চা। ধুশালা, এটা আত্মসম্মান। পেছনে পেছনে ঘুরে নিজের সম্মান নষ্ট করে লাভ আছে নাকি? পিছনে ম্যাম? কি? পেছনে ঘুরে দেখি সত্যি ম্যাম সব শুনে নিয়েছে। আচ্ছা কিছু কি বলতেন? আমি বাসায় চলে যাব, শরীরটা ভালো না। এটাই বলতে এসেছি। তুমি ক্লাস করো, আমি বাসায় যাই। আমিও চলে যাব। আর কি হয়েছে আপনার? খুব কি অসুস্থ? ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে? আরে না না, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে না। আর তোমার না ক্লাস আছে, তুমি ক্লাস করো। একজনকে তুমি আর বাকিদেরকে আপনি, এটা অন্যায় ম্যাম। এটাও যেমন আপনার ছাত্র তেমন আমরাও আপনার ছাত্র। তাহলে একজনকে তুমি আর বাকিদেরকে আপনি কেন? সজীবের কথা শুনে ম্যাম সজীবের দিকে তাকাতেই, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনারা যা ভালো মনে করেন।
না জানি আপনার বরের কপালে কি আছে বলেই সজীব দৌড় দিয়েছে। এটা তো হারামি কিসের জন্য আল্লাহই ভালো জানে। আচ্ছা আমি গেলাম, তুমি সব ক্লাস শেষ করে তারপরে এসো। আপনি 1 মিনিট দাঁড়ান, আমি আসছি বলেই দৌড় দিয়ে ক্লাসরুমে এসে ব্যাগ নিয়ে এসে বললাম, আচ্ছা এবার চলেন। তারপর চলে আসি বাসায়। ম্যাম সব কিছু শুনে নিয়েছিল, কিন্তু তাও কিছু বলেনি। বাসায় আসতেই কিরে এত তাড়াতাড়ি বাসায় চলে আসলি যে? একটু অসুস্থ ফিল করছি তাই চলে আসবো বললাম, তখন আপনার ছেলেও চলে এলো। বললাম সবগুলো ক্লাস শেষ করে আসতে, কিন্তু আমার কথা শুনলই না। আর আন্টি পড়াশোনা তো গোল্লায়, কিছু বলতে পারেন না এটাকে? বললেও শুনে না তো। আর কেমন করে, তুমি তো দেখতেই পাচ্ছ তাই না? কান ধরে পড়তে বসাতে হবে, তাহলেই ঠিক থাকবে। বসাবে কে? কারো কথায় তো শুনছে না। আমার পড়াশোনা নিয়ে এত টেনশন করানো লাগবে না। আমি যা পড়ি তাতে ঠিক পাশ করে চাই। পড়লে ভালো করে পড়াশোনা করতে হবে, এমন টেনে টেনে পাশ করলে তো চলবে না। এমন ভকভক না করে রুমে গিয়ে রেস্ট নেন। আপনি না অসুস্থ? সেটাই তো। আচ্ছা গিয়ে রেস্ট নাও, আর কিছু লাগলে জানিও। না আন্টি কিছু লাগবে না, একটু ঘুমালে হয়তো ঠিক হয়ে যাবে। ইরা ম্যাম চলে গেল, আমি আমার রুমে চলে এলাম। তারপর ফ্রেশ হয়ে আমিও শুয়ে পড়ি। দুপুরে খাবার সময় একটা বিষয় লক্ষ্য করলাম, ইরা ম্যামের গলা কেমন যেন লাল হয়ে আছে। মনে হচ্ছে কেউ গলাটা চেপে ধরেছিল। গলার উপর থেকে ওনাটা সরাতেই দেখতে পেলাম। এমনটা কিভাবে হলো? উনি বিষয়টা বুঝতে পেরে তাড়াতাড়ি ওনা দিয়ে ঠিক করলেন। মনে হচ্ছে কান্নাও করেছে, চোখগুলো কেমন হালকা লাল হয়ে আছে। টেবিলের উপরই ফোন ছিল, বাম হাত দিয়ে সজীবের নাম্বারটা খুঁজে ফোন দিলাম। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো। রিসিভ করতে বললাম, ওই মাসুম কুত্তার বাচ্চা কলেজে থাকলে ওকে তোরা ধরে কলেজের হকি স্টিকগুলো বের করে রাখ। আবার কি হলো? তোকে যেটা বলেছি সেটা কর। আজকে ওকে হাসপাতালে পাঠিয়ে ছাড়বো, আর তোকে সব কিছু গিয়ে বলছি বলেই ফোনটা কেটে দিলাম। আমার এমন ব্যবহার দেখে ম্যাম আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আম্মু বলে, আবার কি হলো? কাকে মারতে যাচ্ছিস? এই তুই খাবার রেখে উঠছিস কেন? তেমন কিছু না, একটা ঝামেলা হয়েছে। দেখ এগুলোর ভিতর যাস না, তোকে যেতে হবে না। বিষয়টা তুমি জানলে তুমি ওই কুত্তার বাচ্চাকে মারতে বলবা। এখন বাধা না দিয়ে যেতে দাও। হাত ধুয়ে রুমে এসে বাইকের চাবি নিয়ে বের হয়ে বাইক নিয়ে চলে এলাম। আবার কি হলো? ছেলেটা আমার কোনো কথাই শোনে না। আজকে কলেজে কিছু হয়েছে? না আন্টি তেমন কিছু হয়নি। সত্যি করে বলতো কি হয়েছে? আর তুমি কি কান্না করছো নাকি? তখন তো এমন চোখ লাল হয়েছিল না, এখন এমন লাল হয়ে আছে কেন চোখ? আসলে আন্টি আজকে কলেজে একটা ছেলে আমার সাথে বাজে ব্যবহার করে, তাই আপনার ছেলে ওই মাসুম নামের ছেলেটাকে মারে। তখন কিছু বলেনি, কিন্তু আমি যখন লাইব্রেরি যাই তখন ওই ছেলে আমার গলা দেয়ালের সাথে চেপে ধরে এবং অনেক ভয় দেখায়, আর হুমকি দিয়ে বলে আমার নাকি অনেক বড় ক্ষতি করে ফেলবে। আমি আপনার ছেলেকে কিছু বলিনি, কিন্তু আপনার ছেলে এখন কিভাবে যেন বুঝে গেছে। আম্মু ম্যামের কাছে গিয়ে তার মাথায় হাত রেখে বলল, কি বলছো তুমি? এত বড় একটা ঘটনা ঘটে গেল আর কিছু বললে না? আচ্ছা তুমি এখন শান্ত হও, ভয় পাওয়ার কিছু নেই, একটু ওয়েট করো। ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোনটা বের করে দেখি আম্মু ফোন দিয়েছে। রিসিভ করে বললাম, হ্যাঁ বলো। ওর হাত পা একেবারে ভেঙে রেখে দিবি, যা হবে পরে দেখা যাবে। ওটা তোমাকে বলা লাগবে না। আচ্ছা ফোন রাখো। তারপর আম্মু ফোনটা কেটে দেয়। কলেজের পিছনে এসে বাইক থামিয়ে সজীবকে ফোন দিলাম। রিসিভ করতেই, কি রে পেয়েছিস ওই কুত্তার বাচ্চাকে? পেয়েছি শালাকে, গাছের সাথে বেঁধে রেখেছি। তারা আমি আসি। ফোন কেটে ওদের কাছে গিয়ে বললাম, আমাকে একটা দে হকি স্টিক। আচ্ছা এই নে, এখন বল কি হয়েছে। ম্যামের সাথে আবার কিছু করেছে, কারণ গলা লাল হয়েছিল। মনে হচ্ছিল কেউ চেপে ধরেছিল। আর আম্মু বলে এর যেন হাত পা ভেঙে দিই। আমার সন্দেহ থেকে তোকে ফোন দেই, আর আম্মু ফোন দেওয়ার পর আরও শিওর হয়ে যায়। আমাকে ছেড়ে দে, না হলে কিন্তু এর ফল মারাত্মক হবে। কুত্তর বাচ্চা, তুই আগে এখান থেকে সুস্থ হয়ে যা, তারপর তো কিছু করবি। আবে শালা, দেরি কিসের? মা রেখে দেখে যেন আবার নাম উড়ে যায়। বউ বাসায় রেখে যে থাকতে পারবো না কিন্তু। বলেই 5 জন মিলে দিলাম মায়ের। মনে হয় না কয়েক মাস উঠে দাঁড়াতে পারবে। ওর চুলের মুঠি ধরে বললাম, এরপরে যদি আবারও কিছু করার চিন্তা করিস তাহলে তোর বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে। আচ্ছা চল, এর এখন হাসপাতালে ভর্তি করে দিই। ওই ঝামেলা বাদ দিয়ে ওর বন্ধুদের কাউকে ফোন দিয়ে আসতে বল, তাহলেই হবে। ওর ফোন থেকে ফোন দে, দাঁড়া দেখছি কি করা যায়। সজীব ওর পকেট থেকে ফোন বের করে কলেজের পেছনে আসতে বলল। তারপর আমরা 5 জনে চলে আসি। কিছুক্ষণ পরে বাসায় চলে আসলাম।
আগে কয়েকজনকে মেরেছে, কিন্তু এমনভাবে কাউকে মারেনি। শালা কেমন আমার ক্রাশের গায়ে হাত দেয়। বাসায় আসতেই আম্মু এলো। কি করেছিস ওর? মেরে তক্তা বানিয়ে দিয়েছি। মনে হচ্ছে না কয়েক মাস বিছানা ছেড়ে উঠতে পারবে। খুব ভালো করেছিস, এখন আয় খেয়ে নে। অনেক খিদে পেয়েছে। রুমে গিয়ে ঘুমিয়ে গেছে নাকি? রুমে আছে, কিন্তু ঘুমিয়ে গেছে কিনা জানি না। না ঘুমিয়ে নেই, ওই তো দরজায় দাঁড়িয়ে আছে। ম্যামকে উদ্দেশ্য করে বললাম, এমনিতে তো অনেক রাগে, আপনার রাগ নাকের ডগায়, কিন্তু ছেলেটা আপনার কিছু বললো, আপনি তাকে জোটা বেটা করতে পারেননি? অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। ধুর, ভালো করেছেন। এমন একটা কথা লুকিয়ে গেলেন কেন? আমি কোনো ঝামেলা চাই না তাই। ওর ভাবে বললে কি শুনতো না? এমনভাবে মারার কি আছে? ওরে কতটা চেনেন? আসলেন তো কয়েকদিন হলো, 3-4 বার জেলে যাওয়া হয়ে গেছে। আজ তো একটা জোয়ারি, মাঝে মধ্যে নিজের বাবা মাকেও মারতে ছাড়ে না। ও জানি না তো। আচ্ছা, এরপর থেকে কোনো সমস্যা হলে বলবো। আম্মু খাবার দিল, আমি ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে দিলাম একটা ঘুম। 2 দিন পর বিকেলে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাচ্ছি। পরে না আয়ের পলক, কি তোমার ঠোঁটের ঝলক, দোহাই লাগে মুখটি তোমার, আঁচলে রাখো কারণ মুখ তোমার গন্ধে বের হচ্ছে অনেক। মানে তোমার কাছে কোনো গান ভালো লাগবে না? সব থেকে তোমার বিরক্তি করতেই হবে। না মানে ওই আর কি, যদিও কেউ আমার থাকতো তাহলে অবশ্যই ভালোভাবে গান গাইতাম। যেমন তুমি দিও না গো বাসর ঘরের ভাতটি নিবাইয়া, আমি অন্ধকারে বন্ধ করে যাব মরিয়া। ছি, কি সব গান তোমার মাথায় আসেও বটে। আচ্ছা, তুমি নামাজ পড়ো না কেন? না মানে ওই আর কি। কালকে থেকে নামাজ পড়তে যাবা। যদি না যাও তাহলে তোমাকে কান ধরে দাঁড় করিয়ে রাখবো ঘন্টাখানেক। হ্যাঁ, এটা কোনো কথা হলো? এটাই কথা। আন্টি তোমাকে কিছু বলে না? আঙ্কেল আন্টি দুজনেই তো নামাজ পড়ে, তাহলে তুমি পড়ো না কেন? আঙ্কেল বা আন্টি তোমাকে কিছু বলে না? বলবে না কেন বলো, কিন্তু যা হয় না। আজকে মাগরিব থেকে নামাজ পড়বা। চেষ্টা করব। আর আজকে থেকে নয়, আগামীকাল থেকে। এসব বাদ দিয়ে যেটা বলছি সেটা করবা, নাহলে সত্যি তোমার কান ধরে মুলে দিব। আরে না, আগামীকাল ফরেস্ট থেকে যাব। কত ফজরের সময় ওঠো দেখা আছে। আর আগামীকাল থেকে না, আজকে থেকে। আচ্ছা ঠিক আছে, যাব। বাপরে বাপ, গার্লফ্রেন্ড যে প্যারা দেবে না সেখানে উনি বেঁচে দিচ্ছে। এর বউ বানাতে চাওয়া মানে জীবনকে বাঁশবাগান বানানো না। এর নিয়ে স্বপ্ন দেখা আজকে থেকে বন্ধ। মাগরিবের আজান হয়ে গেছে, যাও এখন নামাজ পড়ে এসো। আচ্ছা ঠিক আছে। তারপর নিচে এসে নামাজ পড়ে বাসায় আসতেই, কোথায় গেছিল শোনা? মজা করিও না তো, নামাজ পড়তে গিয়েছিলাম। বাহ বাহ বাহ, ভালো ভালো। আমি এত করে বলি কিন্তু শোনো না, আর এরা একবার বলতেই নামাজ পড়তে চলে গেছো। আহা, যাবাই তো, তোমার ক্রাশ বলে কথা। আমার দিকে তাকিয়ে আছি, এটা কোনো কথা হলো? ধুর, যাও তো। পারলে এরা তোকে ঠিক করতে পারবে, না হলে তো আমাদের কথা তো তুই শুনিসই না। দেখি ইরার আম্মুর সাথে কথা বলে কি বলছে। যা, লজ্জা করে না বুঝি? ওখান থেকে রুমে চলে এলাম, এসে চুপ করে শুয়ে আছি। রাতে আম্মু দেখো, তোমার বান্ধবীর মাথা না একদম খারাপ হয়ে গেছে, তাই এমন কথা বলছে। আমি ওনার বাসায় থাকি বলে যে উনি যা বলবেন সেটাই হবে এমন তো নয়। ছেলেটা আমার থেকে কত ছোট খেয়াল আছে তোমার। আর সব থেকে বড় কথা, আকাশ আমার ছাত্র, আমি ওর কলেজের ম্যাম। এই বিষয়টা কেউ ভালো চোখে দেখবে না। তুমি তোমার বান্ধবীকে বলে দাও যে আমার মেয়ে রাজি না, আর সে কোনো কাজও করে না। তুই যখন রাজি না তখন আর কি বলবো? সেটাই। ওকে, আচ্ছা তোর ওখানে থাকতে সমস্যা হচ্ছে না তো? না, কোনো সমস্যা হচ্ছে না, তবে তোমার বান্ধবীর ছেলেটা একটু বেশি ফাজে। ওই যে মেহেরের বিয়েতে যে ছেলেটা আমার সাথে বেশি কথা বলছিল না, ওই ছেলেই তোমার বান্ধবীর আদরের বাদর ছেলে। বাস্তবে প্রথম দেখতেই তো অনেক শক খাই আমি। কি বলিস? আচ্ছা সে যাই হোক, তোকে বেশি জ্বালাচ্ছে না তো? আরে না না, তেমন কিছু বলে না। এই মাঝে মধ্যে শুধু উদ্ভট প্রশ্ন করে। আচ্ছা ঠিক আছে, সমস্যা না হলেই ভালো। আচ্ছা খাওয়া দাওয়া হয়েছে? তবে তোমার বান্ধবী অনেক ভালো, আমাকে নিজের মেয়ের মতোই ভাবে। আর আঙ্কেলটাও ভালো। বুঝলাম। আচ্ছা ঠিক আছে, এখন ফোন রাখ। রাতে রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন এইসব কথা শুনতে পাই। ভালো ভালো, তবে আজকের পর থেকে ম্যাম তোমার সাথে ফাজলামি দুষ্টুমি করা বন্ধ। আমার আম্মুকে পাগল বলা, আর তোমাকে কে বলেছে আম্মু যা বলবে করতে, বা কখনো বলেছে? রুমে এসে শুয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে বললাম,
আম্মু এবার বিয়েটা দিয়ে দাও না। আগে কোনো কাজ বাজ কর, তারপর বিয়ে। তাহলে আপনি আপনার কাজ থেকে অবসর নিয়ে নেন, আমি সামলাই, তাহলে তো আমার কাজ হয়ে গেল। ব্যবসা সম্পর্কে বুঝিস? 1 মাস থাকলে তো আমার ব্যবসায় লাল বাতি জ্বলবে। আগে শিখ, বুঝ, তারপর দোকানে বসার কথা ভাবিস। বুঝেছি। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। তারপর রেডি হয়ে বাইরে এসে বাইক নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি। ম্যাম এসে উঠে বসতেই বাইক চালিয়ে চলে এলাম কলেজে। ম্যামের সাথে তেমন কোনো কথাই বলিনি। 2 দিন পর বিকেলে ছাদে দাঁড়িয়ে আছি, তখন ম্যাম বললেন, আচ্ছা, তুমি মনে হচ্ছে কেমন চুপচাপ হয়ে গেছো। আমার সাথে তেমন কথা বলো না আগের মতো। যদি আমার কথায় বিরক্ত হয় তাহলে তার সাথে প্রয়োজন ছাড়া আমি কথা বলি না। আমি কি একবারও বলেছি যে আমি তোমার কথায় বিরক্ত বা তুমি আমাকে জ্বালাতন করিও না? এটা কখনো বলেছি? সেটা বলেননি, কিন্তু আপনি যে আমার কাছে বিরক্ত হন সেটা বুঝতে পারছি। সেটা তো কোনো সমস্যা না, তাই না ম্যাম? না, সমস্যা না। ম্যাম ম্যাম চলে গেল। আমি একটু দাঁড়িয়ে থেকে নিচে এসে বাইরে এলাম। পরের দিন কলেজে। এই চল আজকে একটু ঘুরে আসি। তেলের খরচ দিবি তুই? যদি দিস তাহলে যাব। তুই তো দেখি অনেক কিপটারে। আচ্ছা 1 লিটার পেট্রোলের দাম দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। এই চল তোরাও। তারপর 6 জনে মিলে বের হলাম ঘুরতে। মন আমার বাইকের পেছনে উঠেছে। ঘোরাঘুরি করে কলেজে ছুটি হবার আগেই কলেজে চলে এলাম। এসে ক্লাস না করে আবার আড্ডা দিতে থাকি। ম্যাম এদিকে আসছে। নিশ্চয়ই ক্লাস শেষ হয়ে গেছে। ম্যাম আমাদের কাছে এসে বলল, কখন আবার ফুটিয়ে থাকি না বলেন? আমি সবসময় বিন্দাস থাকি। আচ্ছা ক্লাস শেষ হয়ে গেলে চলেন বাসায় যাই। চলো। তারপর বাসায় চলে আসি। ম্যামের চোখ দুটো দেখে বোঝা যাচ্ছে রেগে আছে, তবে আমি কিছু বললাম না। কোনো কথা না বলে বাসায় চলে আসতেই ম্যাম নেমে হনহন করে চলে গেল। আমি বাইক রেখে ভেতরে এসে ফ্রেশ হয়ে খেতে এলাম। আন্টি, আপনার ছেলে ক্লাস না করে ঘুরে বেড়াচ্ছে। আজকে একটাও ক্লাস করেনি। কেন? এই তুই ক্লাস করিসনি কেন? কোথায় গেছিলি? বাইকের পিছনে মেয়ে নিয়ে বন্ধুরা মিলে ঘুরে বেড়াচ্ছে। তো কোনো সমস্যা নাকি? এখন ঘুরবে না তো কখন ঘুরবে? ঠিক না আম্মু? তাই বলে পড়াশোনা বাদ দিয়ে ঘুরতে হবে নাকি? এটা তো ঠিক না। মাঝে মাঝে এইরকম ক্লাস বাদ দেওয়া যায়, তেমন কোনো সমস্যা হবে না। তার জন্যই তো পড়াশোনা গোল্লায়। জি। তারপর আর কিছু না বলে খাবার খেয়ে চলে এলাম রুমে। রুমে এসে ঘুমিয়ে যাই। এমনভাবে কয়েকদিন চলে গেল। 2 দিন কলেজ ছুটি আছে, তাই ম্যাম তার বাসায় চাপে। আমাকে নাকি তাকে বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসতে হবে, তাই চলে আসলাম বাস স্ট্যান্ডে। আচ্ছা সাবধানে যান তাহলে। আচ্ছা ভাই, এবার তুমি যেতে পারো। জি বাই। বাস আসতেই উঠে গেল। লোকাল বাস, তাই টিকিট কাটার তেমন কোনো ঝামেলা নেই। আমিও বাইক নিয়ে ঘুরে রাতে বাসায় আসি। বাসায় আসি দেখি আপুরা এসেছে। কিরে আপু, কখন আসলি? ভাইয়া কোথায়? আসেনি? না, তোর দুলা ভাই আগামীকাল আসবে। কেমন আছিস বল? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আর তন্নি কোথায়? আম্মুর সাথে রান্নাঘরে আছে। তোর ক্রাশম্যান কোথায়? পটাতে পারলি? আরে না না, ওইসব ইচ্ছা নেই। এমনিই ভালো লেগেছিল, এই আর কি। প্রেম করার ইচ্ছে নেই। গুড। আম্মু তো তোর ম্যামের আম্মুকে তোদের বিয়ের বিষয়ে কথা বলেছিল, কিন্তু তোর ম্যাম নাকি বারণ করে দিয়েছে। বলেছে তুই অনেক ছোট, তুই তো স্টুডেন্ট। না জানার ভান ধরে বললাম, হ্যাঁ তলে তলে এত দূর পর্যন্ত চলে গেছে। বারণ করেছে তো করেছে, এখন অন্য কোথাও মেয়ে দেখতে পাও, তাহলেই তো হয়ে যায়। এত তাড়াহুড়ো করিস কেন সব জিনিসে? আচ্ছা করলাম না, তবে আপু। তবে কি? যখন ভেবেছে তোর বিয়ে দিবে তখন বিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। তারপর রান্না করে এসে তন্নিকে নিয়ে রুমে এলাম। ওর সাথে দুষ্টুমি করতে করতে রাত হয়ে যায়, তাই সবাই মিলে খেতে বসি। সবাই মিলে গল্পগুজব করতে করতে খাওয়া শেষ করে রুমে এসে কিছুক্ষণ ফোন টিপে ঘুমিয়ে পড়ি। পরের দিন। তোকে ছেলেপক্ষ দেখতে আসবে, তুই গিয়ে একটু রেডি হয়ে নে। কি বলো? আগে জানলে গতকাল বাসায় আসতাম না। কেন, কোনো সমস্যা? তোর বিয়ে করতে এত সমস্যা কোথায়? যখনই বিয়ের কথা বলি তখনই এমন করিস। তুই পড়াশোনা শেষ করতে চাইছিলি, দিলাম। চাকরি করতে চাইছিলি, তাও দিলাম। সব তোর ইচ্ছা পূরণ হলো, তাহলে এখন বিয়ে করতে সমস্যা কোথায়? ছেলেটাও দেখতে ভালো, দেখতে সুন্দরও, তোর সাথে মানাবে ভালো। চাই। ম্যাম তার রুমে গিয়ে সাজতে থাকে। কিছুক্ষণ পরে ছেলেপক্ষ দেখতে আসে, কিন্তু ম্যাডাম সোজাসুজি রিজেক্ট করে দিয়েছে।
বেচারারা সবাই এক প্রকার অপমান হয়ে ফিরে যায়। আন্টি তো রেগে আগুন হয়ে গেছে। তোর সমস্যা কোথায় বলবি? এমনভাবে ওদের অপমান কেন করলি? কারণ ওই ছেলেকে আমার পছন্দ না। তবে ডিসিশন নিয়েছি আমি তোমার ওই বান্ধবীর ছেলেকেই বিয়ে করব। কথা বলো তোমার বান্ধবীর সাথে। আমি পারবো না কথা বলতে। প্রথমবার বারণ করলি আর এখন বলছিস কথা বলতে। আর ছেলেটা না তোর থেকে ছোট আর তোর স্টুডেন্ট। আরে এটা কোনো ম্যাটার নাকি? তাহলে ওইসব বললি কি জন্য? আমি এখন কথা বলতে পারবো না। ইচ্ছে হলে গিয়ে তুই নিজেই কথা বল। তাহলে আর বিয়ের কথা বলবা না আমার সাথে। দুদিন ছুটি কাটিয়ে বাসায় আসে। রিসিভ করতে যেতে হয়নি, অটো নিয়ে চলে আসে। রাতে খাবার সময় এটাকে তো মানুষ করতে পারলাম না, আজ তো একটা গরু তৈরি হয়েছে। এখন দেখো এখানে যে কয়দিন থেকে এটাকে মানুষের মতো মানুষ করে যেতে পারো কিনা। পারমিশন দিচ্ছেন তাহলে? যদি কিছু বলে মায়ের দিয়ে সোজা করে দিবা। মায়ের উপর কোনো কথা নাই। এ আম্মু, এইটা কেমন কথা? আর এসবের মানে কি? আমি আমার লাইফে চলাফেরায় কাউকে হস্তক্ষেপ করতে দেব না। তাই নাকি? দেখা যাবে। একটু সাবধানে মারধর করিও, যেন মরে না যায়। একটাই আমার ছেলে তো। কি যে বলেন না আঙ্কেল। আচ্ছা, তোমার আব্বু আম্মু কেমন আছে? তোমার আব্বুর নাম্বারটা দিও তো, একদিন দাওয়াত দিয়ে ডাকবো। জি। আচ্ছা আন্টি, আপুরা কখন গেছে? তুমি আসার কিছুক্ষণ আগেই গেছে। তোমার সাথে দেখা করে যাবে বলেছিল, কিন্তু তুমি দেরি করে এসেছো তাই দেখা হলো না। সমস্যা নেই, একদিন গিয়ে দেখা করে আসবো। আপনার ছেলে নিয়ে যাবে। এদের কথার ধরন দেখে কিছুই বুঝতে পারছি না। আজকে এমনভাবে কথা বলছে কেন? নিশ্চয়ই কিছু একটা ঘাপলা আছে। তোমার আম্মু বললো তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে। কত তারিখ বিয়ে? এখনো দিন তারিখ ঠিক করেনি। ম্যামের দিকে একবার তাকিয়ে আবার খাওয়ায় মন দিলাম। তারপর খাওয়া শেষ করে রকিকে নিয়ে ছাদে এলাম। এসে চেয়ার টেনে বসলো। ওরে বন্ধু, পাখি ফাঁদ পেতে ধরে খাঁচায় বন্দি করার আগেই পাখি ওড়াল দিল। জীবনটা কেমন চেনে ছাড়া তরকারির মতো হয়ে গেল রে। শালা, যাকেই পছন্দ হয়ে যায় পটানোর কথা ভাবি, তখনই তার বিয়ে হয়ে যায় অথবা রিলেশন করে। চুপচাপ বসে আছি, তখন কারো আসার শব্দ পেলাম। দেখি ম্যাম আসে, হাতে একটা প্লাস্টিকের চেয়ার আছে। এসে পাশে বসে বলল, আজকের চারটা অনেক সুন্দর হয়ে উঠেছে, তাই না? কি ব্যাপার ম্যাম? মনের ভিতরেই বরের জন্য প্রেম ভাতের মারের মতো উতলে উঠতে উঠে শুরু করেছে। কেন নয়, অবশ্যই। সে আমার ভবিষ্যৎ হাজবেন্ড বলে কথা। আচ্ছা সে যাই হোক, কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা মনে হচ্ছে তোমার মন খারাপ, গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে নাকি? আরে না না, গার্লফ্রেন্ড পাবো কোথায়? মন খারাপ এই জন্য যে শালার ফাটা কপালে যাকে দেখে ভালো লাগে তার হয় বয়ফ্রেন্ড থাকে, আর না হয় কয়েকদিন পর বিয়ে হয়ে যায়। আরে বেচারা, কি কষ্ট। এসব প্রেম ভালোবাসা ঠিক না। একেবারে ভালো মেয়ে দেখে বিয়ে করে নেবা। আজকের সময়ে ভালো মেয়ে পাওয়া আর সোনার হরিণ পাওয়া এক সমান। নিজে ভালো হলে তো ভালো পাবার আশা করবা, তাই না? তাহলে আমাকে বোঝান, ফেরাউনের বউ আসিয়া কিভাবে হলো? ফেরাউন তো অনেক খারাপ ছিল, তাই না? তবুও আল্লাহ কিন্তু তার কর্মের উপরে ভিত্তি করেই কিছু কিছু জিনিস দিয়ে থাকে। আর ভালো হলে তো লোকে ভালো বলবেই, তাই না? এই যে মনে করো মেয়েদের সাথে বসে আড্ডা দাও, তাদের পিছনে নিয়ে বাইকে করে ঘুরো, এটা কি ঠিক? বা এটা কি ভালো কাজ? আমার কিন্তু কোনো ছেলে ফ্রেন্ড নেই, যে কয়েকটা ফ্রেন্ড আছে সব নেই। আচ্ছা নামাজ পড়েছো এই 2 দিন? না আসলে মানে পড়া হয়নি। আচ্ছা তুমি কখন মারা যাবা জানো? এটা আবার কে জানে? কে কোন সময় মারা যাবে কেউ বলতে পারবে না। আচ্ছা তোমার ভয় করে না যে মারা যাবার পরে আল্লাহর কাছে কি উত্তর দিবা যদি তিনি তোমাকে প্রশ্ন করে যে তুমি তার সন্তুষ্টির জন্য কি কাজ করেছো? আচ্ছা তুমি কোরআন পড়তে পারো? না মানে শিখেছিলাম, আবার ভুলে গেছি। শুধু কয়েক সূরা মুখস্থ আছে। আগামীকাল থেকে তুমি আমার থেকে পড়বা। জি ঠিক আছে। আর নিয়মিত নামাজ পড়ার অভ্যাস করো। আন্টিকে বলবো যেন ফজরের সময় ডেকে দেয়। আর যদি তুমি নামাজ মিস করো তাহলে তোমার জন্য কঠিন শাস্তি আছে, মনে রেখো। খুব বুঝলাম। মনে মনে বললাম, কেন যে এত মায়া বাড়ানোর চেষ্টা করছেন বুঝতে পারছি না। মায়া বাড়িয়ে তো অন্যর ঘরে চলে যাবেন, তখন আবার আমার কি হবে? আর আগামীকাল থেকে কোনো মেয়ের আশেপাশে যাবা না, খুব প্রয়োজন ছাড়া তাদের সাথে কথা বলবা না। আর বাইকের পেছনে তো কোনো মেয়েকে নিবাই না, বুঝেছো?
একেবারে এত কিছু পরিবর্তন করা সম্ভব কিভাবে? আস্তে আস্তে চেষ্টা করো। আর যদি দেখেছি কোনো মেয়েকে বাইকের পিছনে নিয়ে ঘুরেছো, তাহলে মনে করো তোমার কপালে বেতের বাড়ি আছে। কপালে না, পিঠের উপরে বেতের বাড়ি। এটা কোনো কথা হলো? এটাই কথা, মেয়েদের সাথে ফ্ল্যাটিং করা বন্ধ। আমি এত কিছু বাদ দিতে পারবো না। বলো যে তুমি মারা যাবে না। যদি না যাও তাহলে ঠিক আছে, তোমার যা খুশি তাই করবে। আপনি গিয়ে আপনার বরকে এসব বলেন। আমি আপনার সব কথা শুনতে পারবো না। আর আপনি গিয়ে ঘুমিয়ে পড়েন। লাঠি নিয়ে আসতে হবে নাকি? লাঠি নিয়ে আসতে হবে না। আর আপনার কিছুদিন পর বিয়ে, এত রাতে অন্য ছেলের সাথে কিসের কথা? যান, গিয়ে ঘুমিয়ে পড়েন। আগে আপনি নিজে ভালো হবেন, তারপর আমাকে বলবেন। থাপ্পড় চেনো? কানের নিচে এমন ভাবে একটা দেবো যে কানের নিচ গরম হয়ে যাবে। মারেন তো দেখি। শুধু বলে মারবো। তুমি কি ভেবেছো তোমাকে মারতে পারবো না? মেরে একেবারে সোজা করে দেবো। গালে হাত দিয়ে ম্যামের দিকে তাকিয়ে আছি। আমি বললাম দেখে সত্যি সত্যি মেরে দেবে? আমি বললাম দেখে সত্যি সত্যি আপনি মারবেন? এটা তো ট্রেলার, আমার কথা না শুনে না পুরো পিকচার দেখাবো। ম্যাম আর সিনিয়র বলে আমাকে মারতে পারেন না। পারি, আমি মারতে পারি। এই যে দেখলা তো কিভাবে থাপ্পড় দিলাম। আমার কথা না শুনলে কত কিছু তোমার সাথে হবে। আর এখন এখানে বসে থাকা লাগবে না, গিয়ে পড়াশোনা করবো। চলো। নিচে যেতে দেরি হবে, পাখির কলোনিতে যাওয়া লাগবে। তাহলে এখানে এমন ভাবে ভাবে না বসে থেকে যাও। আর রেজাল্ট খারাপ হলে কি হবে সেটা তো তোমার জানোই আছে। ধুর, পড়াশোনা ভালো লাগে না। আপনি কি পড়াশোনা করেন তো, আমার যেতে দেরি হবে। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আর গিয়ে কিন্তু পড়তে বসবা। আচ্ছা ঠিক আছে। ম্যাম চলে গেল। বাসু দেখি আমার কাছে নিজে থেকে চলে এসেছে। এত প্যারা দিলে কি ভালো লাগে আপনারাই বলেন? ওনার বরের মাথা যাবে। ভাই রে, কে তুই জানি না, কিন্তু তোর কপালে অনেক দুঃখ আছে রে। তোর ঘরে বাসে যার যাচ্ছে। আর একটু বসে থেকে বাকির ওখানে গিয়ে কিছুক্ষণ থেকে নিচে এসে ঘুমিয়ে পড়ি। পরের দিন ফজরের সময় আম্মুর ডাকাডাকিতে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে নামাজ পড়ে এসে আবার ঘুমিয়ে যায়। শরীরের উপর পানি পড়ায় উঠে বসে গেছি। দেখি ম্যাম একটা জগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এগুলো কি শুরু করেছেন? এগুলো কিন্তু আপনার অনেক বেশি বেশি হয়ে যাচ্ছে। কি বললা তুমি? বেশি কথা বললে না বালতিতে করে পানি ঢেলে দিয়ে আসবো। এমনভাবে পানি দেওয়ার মানে কি? ভালোভাবে ডেকে ওঠাতে পারতেন। আমার উপরে একদম চেঁচাচেঁচি করবা না। আমাকে জ্বালাতন করার শাস্তি এটা। আমি আবার আপনাকে কখন জ্বালাতন করলাম? ফালতু কথা বলবেন না। কেন? এমনের বিয়েতে 2 দিন আমাকে তুমি অনেক জ্বালিয়েছো, এগুলো প্রতিশোধ নিব। এখানে যে কয়েকদিন থাকবো। মাফ করেন আফা, আমার ভুল হয়েছে। আমার জন্মের শিক্ষা হয়েছে। আমি তো মাফ করবো না, আমি তোমার থেকে প্রতিশোধ নিব। আমি কিছু না বলে পোশাক নিয়ে ওয়াশরুমে চলে এলাম। ওয়াশরুম থেকে উঠে এসে দেখি বিছানায় চাদর নেই। বাইরে এসে আম্মুর কাছে এসে বললাম, আম্মু, এরা আপু কিন্তু বেশি বেশি করছে। কোনো কিছু বেশি বেশি করছে না, সব ঠিকই আছে। ততক্ষণ পর্যন্ত ঘুমাবি কেন? অতক্ষণ পর্যন্ত ঘুমাবি কেন? আর তুই যদি মেয়েটার উপর চোটপাট করিস তাহলে তোর খবর আছে। মেয়েটাকে আমি পারমিশন দিয়েছি। আমি তো মায়াতে কিছু বলতে পারি না, তাই এমন করা। থোর চাই, যেদিন যাবে সেদিন শান্তি পাবো। আমার কথা শুনে আম্মু মুচকি মুচকি হাসছে। ওখান থেকে রেগে চলে এলাম। একটু পরে খাওয়া দাওয়া শেষ, কলেজে চলে এলাম। ম্যাম নেমে চলে গেল। বাইক সাইড করে বন্ধুদের পাশে বসতেই, বন্ধু, মনের অবস্থা খুব ভালো না মনে হচ্ছে। এমন মনমরা হয়ে আছে কেন? জীবনটা বাঁশবাগান হয়ে গেছে রে বন্ধু। এই ম্যাম গতকাল থেকে এত জ্ঞান আর প্যারা দিচ্ছে যে আমার হজমই হচ্ছে না। তো বমি করে দে, তাহলেই তো বের হয়ে যাবে। ধুর শালারা, আমি মরছি আমার জ্বালায় আর তোরা হাসাহাসি করছিস। সকালে ঘুম থেকে ওঠাবি ঠিক আছে, ভালোভাবে ডেকে ওঠা, কিন্তু না, পানি দিয়ে উঠিয়েছে। এই আম্মুই সব নষ্টের গোড়া। আম্মু যদি পারমিশন না দিত তাহলে এমন কিছু হতো না। আবার আব্বু ম্যামের কথা সাথ দিয়েছে। মানে কি যে একটা অবস্থা। আচ্ছা বন্ধু, তোকে কেমন ভালো করে ডেকে দিবে? কপালে চুমু দিয়ে রোমান্টিক সুরে ডাক দিয়ে বলবে, এই শুনছো, ওঠো। ধুর শালা, তোর না ক্রাশ, বউ বানিয়ে নিলেই তো পারিস। জীবন বাঁশবাগান হয়ে যেত। আর আব্বু ম্যামের আম্মুকে এই প্রস্তাব দিয়েছিল, মানে বিয়ের, কিন্তু ম্যাম নাকি রাজি হয়নি। আর ম্যাম ছুটি থেকে ফিরে এসে কথায় কথায় আম্মুকে বলে যে তার নাকি বিয়ে ঠিক হয়েছে। আহারে, ক্রাশ আবারও হাতছাড়া হয়ে গেল। বেচারার জন্য কষ্ট হচ্ছে। আচ্ছা, কেমন কষ্ট হচ্ছে বন্ধু? কিসের কষ্ট?
এমন কষ্ট তো সেই ক্লাস 10 থেকে হয়ে আসে, তাই অভ্যাস হয়ে গেছে। শালা যার উপর ক্রাশ খেয়েছি তার হয় বয়ফ্রেন্ড আছে, আর না হলে তার বিয়ে হয়ে গেছে। আহারে কি কষ্ট। আচ্ছা শোন, আমি তোর থেকে 2টা পাখি নিব, বউ নাকি পুষবে। আচ্ছা, যাবার সময় নিয়ে যাস। তারপর আড্ডা দিয়ে ক্লাসে চলে আসি। টিফিন পিরিয়ডে ফোনে মেসেজ এলো। যাও গিয়ে নামাজ পড়ে আসো, যদি না গেছো তাহলে তোমার পিঠে বেত ভাঙবো। এমনভাবে কেউ থ্রেট দেয়? আল্লাহ, যতদিন যাবে না ততদিন এমনভাবে জ্বালিয়ে মারবে। আচ্ছা থাক, আমি নামাজ পড়ে আসি। আমার কথা শুনে সব কয়টা ভূত দেখার মতো তাকিয়ে আছে। এমনভাবে তাকিয়ে আছিস কেন? ভাই তুই কবে থেকে হুজুর হয়ে গেলে? এমন একটা ডাইনি বাসায় থাকলে সবাই হুজুর হয়ে যাবে। মেসেজ দিয়ে বলল আমি নামাজে না গেলে নাকি বাসায় গিয়ে বেত ভাঙবে। দেখ তোরা একদম হাসবি না, আর তোরাও চল। আমি যাব না, সমস্যা আছে। এসব বাহানা না দিয়ে চল নামাজে। আর যদি না যাস তাহলে ওই যে দেখেছিস গাছের ঢাল পড়ে আছে, ওইটা তোদের পিঠে ভাঙবো। এটা কোনো কথা হলো? এইটাই কথা। এখন সব বাহানা না দিয়ে নামাজ পড়ে আসি। তারপর 4 জন মিলে নামাজ পড়তে এলাম। নামাজ পড়ে এসে এই কয়েক মিনিটে কি আর খাবো, আর খিদেও তেমন পাইনি। তোদের খেলে খেয়ে নে। আমার খিদে নেই। আমি হালকা কিছু খেয়ে আসি, বাসায় আজকে তেমন কিছু খাওয়া হয়নি। ওকে যা। তারপর ক্লাসে চলে আসি। ক্লাস শেষ করে কলেজ থেকে বেরিয়ে চলে এলাম। বাহ, ভালোই তো 4 জনের নামাজ পড়তে গেছো, গুড গুড। ওদেরও মায়ের ভয় দেখিয়ে নিয়ে গেছি। বুঝেছো, মায়ের উপরে কোনো ওষুধ নাই। বুঝলাম। বিয়ের পর বউ কথা না শুনলে উফরা ধরা মায়ের হবে। মেরেই দেখো, তোমার কপালে তখন ভাত জুটবে না। তখন দেখা যাবে। বিয়ের পর বউ পিটাবো ওরা তোরা, তার জন্য পিছিয়ে দেখে একটা বিয়ে করতে হবে। ম্যাম হেসে উঠল। কি ব্যাপার, আপনি হাসেন কেন? আরে না কিছু না, তুমি চুপচাপ গাড়ি চালাও। আমি ওর কিছু বললাম না, চুপচাপ বাইক চালিয়ে বাসায় চলে আসি। এসে ফ্রেশ হয়ে এসে বললাম তাড়াতাড়ি খেতে দাও, অনেক খিদে পেয়েছে। ম্যামও চলে এলো, তাই আম্মু খাবার দিল। খাওয়া শেষ করে রুমে এসে শুতেই ঘুমিয়ে পড়ি। একটু একটু না ঘুমাতেই কেউ ডাকাডাকি শুরু করে। উফ, একটু ঘুমাতে দিবা? উঠবা না পানি নিয়ে আসবো? পানির নাম শুনে উঠে বসে গেছি। আপনি যা শুরু করেছেন, ইচ্ছে করছে বাসা ছেড়ে চলে যায়। যাও, বারণ কি করেছে? থুর, কি জন্য যে ঘুম থেকে ওঠালেন? আসরের আজান দিয়েছে, গিয়ে নামাজ পড়ে আসো, ওঠো যাও। কিছু করার নেই। উঠে গিয়ে নামাজ পড়ে এসে পাখির কাছে এলাম। দেখলে এমন আর ওর বউ আসে। ওই যে পাখি নেবে। আপু কেমন আছো? ইস, র্যাবিটটা কত কিউট। আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। আন্টি আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাদ দে তোদের কথা। পাখি কিসে নিয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, আপনারা আপনাদের আড্ডা জমান। আমি আর ইমন চাই। রকি এদিকে আয়। রকি আমার ডাক শুনে ম্যামের কাছ থেকে আমার কাছে চলে আসে। ওকে নিয়ে ছাদে এলাম। এসে দুজনেই গল্প জমিয়েছি। কিছুক্ষণ পরে ম্যাম এবং ভাবি আসে। কিছু না বলে ম্যাম আর ভাবি পাখিগুলোর কাছে গেল। এই ম্যামের এইসব দেখলে মনে হচ্ছে এটা ওনের নিজের বাসা, আর আমি ভাড়াটিয়া। ভালো তো। তোর তোর ভিতরে এক আকাশ পরিমাণ মায়া জন্মে তারপর বাসা ছেড়ে যাবে। খুব তাড়াতাড়ি বুঝবি কষ্ট কাকে বলে। কিছু করার নেই, এই ম্যাম কোনোভাবেই পড়বে না, আর বলার সাহস নেই মনের কথা। আচ্ছা চল দেখি কোন পাখি পছন্দ করছে। সস্তা হলে তো ঠিক আছে, আর যদি দামিগুলো হয় তাহলে তোর পকেট খালি হবে রে। জানি না কি করছে, চল চল। তারপর পাখির কাছে এলাম। আপু যেই পাখির জন্য নিয়ে এসেছিল ওইগুলোই দেখছে। ভাবি ওটা দেখে লাভ হবে না, ওগুলো আব্বুর ফেভারিট। আপনি যদি ওগুলো নেন তাহলে নিয়ে যেতে পারি। কত করে এগুলো? আচ্ছা আপনি এগুলো না নিয়ে একটা ময়না পাখি নিয়ে যান। আপনি তাকে আপনার মন মতো কথা শেখাবেন। আকাশ ঠিকই বলেছে, এগুলো নিয়ে কি করবি? তার থেকে একটা ময়না পাখির বাচ্চা নিয়ে যা, তুই তোর মতো কথা শেখাবি। আর যদি পাখি পালার শখ থাকে তাহলে এমন একটা কলোনি বানাতে পারিস। আইডিয়াটা খারাপ না। বন্ধু তোর তো গেল রে সব কিছু রে। আপু এটা কিন্তু ঠিক হচ্ছে না, এমন সব আইডিয়া দিবেন না। আর তুমি একটাই নিয়ে যাও, যদি ঠিকমতো দেখাশোনা করতে পারো তাহলে এমন কিছু করে দিব। একেবারে এত কিছু না করে ধীরে ধীরে শেখেন, আর মানুষ যেমন আইডিয়াও তেমন। তোমার কপালে না দুঃখ আছে। এই আমি কেমন? আমি কি আপনাকে কিছু বলেছি?
তারপর ইমনকে একটা ময়না পাখির বাচ্চা দিলাম, ওটা নিয়ে নিচে আসি। তারপর ওরা হালকা নাস্তা করে চলে যায়। এমনভাবে বেশ কিছুদিন চলে গেল। এর মধ্যে ম্যামের সাথে ছুটির দিনগুলোতে ঘোরা হয়েছে। আমি ম্যামের প্রেমে পড়েছি, কিন্তু বলার মতো সাহস আমার হচ্ছে না। কেন যে সাহস হচ্ছে না বুঝতেই পারছি না। আমি তো এমন না, তাহলে বলতে পারছি না কেন? কিসের এত বাধা বা কিসের ভয় ভিতরে কাজ করছে কে জানে। শুনলাম ম্যামের নাকি বিয়ের তারিখ ঠিক হয়েছে। এই তো ওই যে সামনের মাসের 30 তারিখ বিয়ে, মানে আর 2 দিন পরেই। ম্যাম আগামীকাল সকালেই বাসায় চলে যাবে। যাবে তো যাবে, কিন্তু আমার ভিতরে তার জন্য মায়ার জন্ম দিয়ে যাচ্ছে। এত এত স্মৃতি, এত এত শাসন, এইগুলো সব কিছু মিস করব। অনেক কষ্টও হবে। কিভাবে থাকবো আমি? আমার জন্য অনেক কষ্ট হবে। আমি যে থাকতে পারবো না। ছাদে বসে আছি, তখন ম্যাম এলো। ম্যাম শুনছেন? বলো। আপনি তো আগামীকাল চলে যাবেন, তাই না? চলে যাবো, সকালে চলে যাবো। অনেক কেনাকাটা আছে তো, যদিও আমার কেনার কিছু নেই, তবুও কিছু কাজ আছে, তাই সকালে যাব। আর এখানে আসবেন না, তাই না? চাকরি ট্রান্সফার নিয়ে নেব। আর এখানে এসে কি করব? ও, আপনার বরের পিক তো দেখালেন না। বিয়ের দিন একেবারে গিয়ে দেখে নিবা, তাহলেই হবে। এখন আর দেখে কি করবা? জি, আপনাকে কিছু বলতে চাই। বলো। না থাক, কিছু না। অনেক কষ্ট হচ্ছে বুকের ভিতরে, কেমন যে করছে বুঝতে পারছি না। এমন কষ্ট এর আগে কখনো অনুভব করিনি। আচ্ছা, মায়া জিনিসটা এত খারাপ যে এই 2 দিন থেকে ঠিকমতো ঘুমাতেও দেয়নি। আমি কি করব না করব বুঝতে পারছি না। না, কাউকে বলতেও পারছি না, বোঝাতেও পারছি না। আর বলেও তো কোনো লাভ হবে না, কারণ তার বিয়ে। চোখ দিয়ে পানি বেরিয়ে আসতে চাইছে। তাই বললাম, আচ্ছা আপনি থাকেন, আমি বাইরে থেকে ঘুরে আসি। বলেই চলে এলাম নিচে এসে বাইরে চলে আসি। আজকে অনেক রাত করে বাসায় ফিরলাম। বেশ কয়েকবার ফোন এসেছে বাসা থেকে। বাসায় আসতেই, তোর এত দেরি কি জন্য? এমনিতেই আমি এখন খাবো না, বাইরে থেকে খেয়ে এসেছি বলেই রুমে চলে এলাম। এসে দরজা আটকে বিছানায় শুয়ে পড়ি। একেবারে হারিয়ে ফেলবো এমনভাবে আমার মনে তার জন্য মায়া জন্মে চলে যাবে। এগুলো ভাবতে ভাবতে চোখের পানি কখন যে বের হয়ে গেছে জানি না। দরজায় টোকা পড়ছে, আর ম্যাম ডাকাডাকি করছে। কী জন্য আবার ডাকাডাকি করছে? চোখ ভালোভাবে মুছে এসে দরজা খুলে বললাম, জি বলেন। কোনো সমস্যা হয়েছে? না তো। না, মনে হচ্ছে সমস্যা হয়েছে। আচ্ছা, নামাজ পড়েছো? এতক্ষণ কোথায় ছিলাম? বলিনি তাড়াতাড়ি বাসায় চলে আসবা? ম্যামের কথা শুনে ম্যামের মুখের দিকে তাকিয়ে আছি। আমার এমনভাবে তাকিয়ে থাকা দেখে ম্যাম বললেন, এমন মায়া ভরা চোখে না তাকিয়ে থেকে বললো নামাজ পড়েছো? এতক্ষণ কোথায় ছিলা? এমনভাবে তাকিয়ে থাকলে ভুলে যাবো না কিছু। জি নামাজ তো পড়েছিলাম, আর ছিলাম এক জায়গায়। আপনি কোন জায়গা চেনেন? তাও তো একটা কথা। আচ্ছা, খাবে না কি জন্য? বাইরে থেকে খেয়ে এসেছি। মনে তো হচ্ছে তুমি কিছু খাওনি। এসো খেয়ে নাও। আমি বাইরে থেকে খেয়ে এসেছি। আচ্ছা আপনি যান, আমি এখন ঘুমাবো, শরীর অনেক ক্লান্ত। ম্যাম চলে গেল, আমি আবার দরজা আটকে শুয়ে পড়ি। আপনি চলে গেলে এগুলো কে বলবে আমাকে, কে শাসন করবে? হ্যাঁ, এমনভাবে এগুলো ভাবতেই বুক পেটে কান্না আসে। বেশ কিছুক্ষণ পরে চোখে ঘুম নেই, ঘুম আসে না। কেন যে উনি এমন করলেন, কেন যে মায়ায় ফেললেন, কাছে পেয়েও পেলাম না। রাত 3টার দিকে ঘুম এলো, তাই ঘুমিয়ে পড়ি। কিন্তু ঘুম বেশিক্ষণ স্থায়ী হলো না। তার আগেই আম্মু ডাকাডাকিতে ঘুম ভাঙলো। উঠে নামাজ পড়ে এসে আবার ঘুমিয়ে যাই, কারণ ঘুমের কারণে জেগে থাকতে পারছি না। এই যে পানি নিয়ে আসবো, না ভালোভাবে উঠবা? ও, এমনভাবে না জ্বালিয়ে ঘুমাতে দেন তো। আজকে চলে যাবে, তাও জ্বালাতে ছাড়ছে না। বিয়ের পর কাকে এমনভাবে জ্বালাবেন? কেন পরশুদিন থেকে বরকে জ্বালাতে থাকবো? তোমার কি মনে হয় আমার এই সব বন্ধ হবে? যখন বরের কাছে মার খাবেন তখন বুঝবেন। আমার হবু বরের এত সাহস নেই যে আমার শরীরে হাত তুলবে। শরীরে হাত না, পা তুলবে। মানে? না কিছু না, আপনি এখন যান আর আমাকে ঘুমাতে দেন। আমাকে ঘুমাতে দেন? ঢং। তুমি এখন ওঠো, আমাকে রেখে আসবা বাস স্ট্যান্ড পর্যন্ত। আর যদি না ওঠো তাহলে পানি নিয়ে আসবো কিন্তু। ধর ছাই। উঠে ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে খাবার জন্য এলাম। তোর কি হয়েছে বল তো? দেখো কেন এমন লাগছে। একটু হেসে বললাম, আমার আবার কি হবে, যেমন ছিলাম তেমনই আছি। আর কেউ কিছু বললো না। খাওয়া শেষ করে উঠতে যাব, তখন আম্মু বলল, এটাকে বাস স্ট্যান্ড রেখে আয় তো।
আচ্ছা ঠিক আছে। তারপর রুমে চলে এলাম। একটু পরে ম্যাম ডাক দিল, তাই বাইকের চাবি নিয়ে এসে বাইক বের করে দাঁড়াতেই ম্যাম এসে উঠে বসলেন। উঠে বসে কাঁধে হাত দিল। কাঁধে হাত দেওয়াতে বেশ অবাক হলাম। আজকে আবার কি মনে করে হাত রাখলেন? এখন না বকে বাইকটা চালাও তো। হুম, আর আপনি তো কিছু নিলেন না, সব কিছুই তো আপনার এখানেই থেকে গেল। আহা, তো কথা বলো কিসের জন্য? এগুলো পরে নিয়ে যেতে পারবো না নাকি? হুম। তারপর বাস স্ট্যান্ডে চলে এলাম। বাস আসতেই উঠে গেলেন। আমাকে কিছু বললও না, বাস ছেড়ে দিয়েছে। আমি বাসের দিকে তাকিয়ে থাকতে থাকতে আবার কখন যে চোখের কোণে পানি জমে গেছে জানি না। আমার ভালোবাসা অসমাপ্ত থেকে গেল। বলাই হলো না আমি আপনাকে ভালোবাসি, আপনাকে আমার চাই। আপনাকে ছাড়া থাকতে অনেক কষ্ট হবে। ওখান থেকে বাসায় চলে আসলাম। কিছুই ভালো লাগছে না, মনটা অস্থির হয়ে গেছে। কি করব বুঝতে পারছি না। ছাদ থেকে রুমে, রুম থেকে ছাদে, এমন করতে থাকলাম। নিচে আসে দেখি আপু ভাইয়ারা। ওদের দেখে অবাক হয়ে বললাম, কি ব্যাপার তোমরা হঠাৎ করে? কেন, এই বাসায় আসতে বারণ আছে নাকি? আমরা চলে যাব কি? আমি সেই কথা কি একবারও বলেছি নাকি? শুধু শুধু একটু বেশি চিন্তাভাবনা করেন। হঠাৎ আসলেন তাই বললাম আর কি। এই চলো আবার ফিরে যাই। বুঝতে পারছি শালা আমাদের এমনভাবে আসায় সন্তুষ্ট না। আরে ধুর। আচ্ছা কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ ভালো। আপু কেমন আছিস? আম্মু তুমি আমার কাছে আসো। আমার ডেকে তনি আমার কাছে এলো। চল মার্কেটে যাব। আগামীকাল তো তোর ম্যামের বিয়ে, আমাদেরও দাওয়াত দিয়েছে। আম্মু বলল কিছু তো দিতে হবে, তাই ভাবলাম কেনাকাটা একসাথে করিনি। আমি গিয়ে কি করব? তোমরা যাও, ওখানে গিয়ে আমার কাজ কে? তুই পছন্দ করবি, আর তোরও কিছু কেনাকাটা করা হয়ে যাবে। আচ্ছা চলো তাহলে। তারপর চলে আসে মার্কেটে। কয়েকটা বোরকা নিল, দুটো বেনারসি শাড়ি, তারপর কয়েকটা থ্রি পিসের কাপড়। কাউকে এতগুলো গিফট দেয়। আমার জন্য কিছু পোশাক নিলে আমার জন্য কিছু পোশাক নিল, যেমন প্যান্ট, গেঞ্জি আর শার্ট, আর কয়েকটা ছোট প্যান্ট। কিরে আপু, এতগুলো জিনিস নিয়ে দিলি না বলাতেই? তোকে কি কিনে দেয় না? এমনভাবে কথা বলছিস, মনে হচ্ছে তোকে কিছু কিনে দিই না। না তেমন না। না মানে গিফট দেওয়ার জন্য কত কি নিয়েছিস তাই বললাম আর কি। তাতে তোর সমস্যা কোথায়? আর তুই গেলে যেতে পারিস এখন। আমরা আরো অনেক কিছু কেনাকাটা করব। আচ্ছা ঠিক কর তাহলে। আমারও আর ভালো লাগছে না। তন্নি যাবা আমার সাথে? না, আমি যাব না আব্বুর সাথে। না, আমি যাব না, আব্বুর সাথে থাকবো। আচ্ছা ঠিক আছে। তারপর মার্কেট থেকে বেরিয়ে সজীবকে ফোন দিই। রিসিভ করতেই বললাম, কিরে তোরা কোথায় আছিস? এই যে বড় বাগানের দিকে সবাই বসে আছে, তুই কোথায় আছিস? বাজারে। আচ্ছা আমি আসি। তারপর ফোন কেটে দিয়ে বাইক নিয়ে ওদের কাছে চলে এলাম। কিরে সবার অবস্থা কেমন? ম্যামের প্রেমে পড়েছি, কিন্তু বলতে পারলাম না। মায়ের জালে আবদ্ধ করে চলে গেল। পাখিকে ফাঁদে আটকানোর আগেই ওড়াল দিয়েছে। গেল তো গেল, অনেক স্মৃতি রেখে গেল। সাহিত্যিক ভাব, সাহিত্যের অভাব। তোর ননি শালা, আমি মরি আমার জ্বালায় আর তোরা মজা নিয়েছিস। তো আমরা কি করতে পারি? ম্যাম যেহেতু এই বিয়েতে রাজি বা তোকে ভালোবাসে কিনা তাও জানা নেই, কার সাথে বিয়ে, ছেলের বাসা কোথায় তাও জানা নেই, যে গিয়ে কোনোভাবে বিয়ে ভেঙে দিব। ছেলের বাসা কি, ম্যামের বাসা কোথায় সেটাই তো জানি না। সেটাই, তোদের কিছু করতে হবে না। ম্যামকে তো রাজি করাতে পারি। রাজি কি করাবো? তুই তো ম্যামকে কখনো বলিস নি যে ভালোবাসিস। আরে বাদ দে, কিছু করা লাগবে না। এমন কিছু জীবনে কত কি ঘটবে তা ঠিক আছে। সেটাই। মাসুমের কি খবর, কারো কাছে আছে? শুনেছি এখনো হাসপাতালে ভর্তি হয়ে আছে। শালাকে আর কিছুক্ষণ মারলে হয়তো মরে যেত। তারপর আড্ডা দিয়ে দুপুরের দিকে বাসায় এলাম। গোসল করে নামাজ পড়ে খেতে এলাম। কি রে, তোর মুখে মনে হচ্ছে হাসি নেই? যাবার সময় কি এরা হাসি সাথে করে নিয়ে গেল নাকি? মানে কি আর বলবো, মজা নিচ্ছ নিয়ে নাও। কোথায় মজা নিলাম? আসার পর থেকে দেখি তোর মুখে কোনো হাসি নেই, কেমন মন মরা হয়ে গেছে। কোথাও না তো, একটু অসুস্থ ফিল করছি তাই এমন লাগছে মনে হয়। আর কোনো কথা হলো না। খাবার খেয়ে চলে এলাম রুমে। শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। যখন ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে দেখি 5:30 বাজে। আর ম্যাম কয়েকবার ফোন দিয়েছিল, ফোন আর ব্যাক করলাম না। উঠে রুমেই নামাজ পড়ে বাইরে আসি। আকাশ চলো বাজারের দিক থেকে ঘুরে আসি।
জি বলেন। তারপর আমি আর দুলাভাই বাজারে এসে কিছুক্ষণ ঘুরে দুলাভাইকে বাসায় রেখে আবারও চলে যাই। এসে ব্রিজের রেলিংয়ের ওপর বসলাম। ব্রিজ বললে ভুল হবে, একটা কালভার্টের ওপর। একা থাকতেই ভালো লাগছে, কোনো কিছুই ভালো লাগছে না। যাকে ভালোবাসি তার বিয়ে আগামীকাল, কিভাবে ভালো লাগবে? ফোনটা বের করে ম্যামের নাম্বারে ফোন দিলাম, কিন্তু রিসিভ করলো না। লাগাতার কয়েকবার ফোন দিলাম, কিন্তু রিসিভ করেনি। ওদিকে ব্যস্ত আছে হয়তো, আর কাজিনদের সাথে আড্ডা দিতে ব্যস্ত সে। আমার মনে তার জন্য এক আকাশ পরিমাণ ভালোবাসা তৈরি করে দূরে চলে গেল। চেয়েছিলাম আমার মনের ঘরে বন্দি করে রেখে দিব তাকে, কিন্তু আর ফিরবে না কখনো আমার নীরে। বেশ অনেকক্ষণ পরে ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি ম্যাম ফোন দিয়েছে। ম্যামের ফোন দেখে তাড়াতাড়ি রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছো বলো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? কি ব্যাপার, কোনো সমস্যা? তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? আরে না, সমস্যা না। কি করছেন? খুব ব্যস্ত মনে হচ্ছে। একটু তো ব্যস্ত থাকবোই, তাই না? কিছু কি বলবা? অনেকবার কল দিয়েছো যে। আগামীকাল তো আপনার বিয়ে, তাই না? আর কথা হবে কি হবে না তারও তো ঠিক নেই। কেন হবে না? আচ্ছা, এমনভাবে কি আমার মনে মায়া জন্মানো খুব প্রয়োজন ছিল? আপনি প্রথমে যেমন আমার থেকে দূরে দূরে ছিলেন, সেভাবেই থাকলেই তো পারতেন। আমার মনের ভালোবাসা জন্ম দিয়ে আপনি এখন বিয়ে করতে যাচ্ছেন। আমি কিভাবে থাকবো বলবেন? আমি যে আপনার শাসনগুলো অনেক মিস করব। আমি যে আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি এখন কি করব বুঝতে পারছি না। আমার আপনাকে চাই, আপনাকেই লাগবে। এখন এই কথা বলছো কেন? আগামীকাল আমার বিয়ে, আমি কি করব বলো? আপনি এই বিয়েটা ভেঙে দেন। সেটা এখন আর সম্ভব না, আমি এটা করতে পারবো না, সরি। ম্যাম ফোনটা কেটে দিল। আমি আবারও ফোন দিলাম, কিন্তু রিসিভ করলো না। কয়েকবার ফোন দিলাম, কিন্তু রিসিভ করলো না। ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি আম্মু ফোন দিয়েছে। ফোন কেটে অফ করে চুপ করে বসে থাকলাম। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, কষ্টের ভেতরটা ফেটে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পরে, তোর মেয়েকে ফোনটা একটু দে, ওর ফোনে কল দিচ্ছি কিন্তু রিসিভ হচ্ছে না। কেন, কিছু হয়েছে? আগে দে তো। আচ্ছা দিচ্ছি। এই নে ফোন। তোর না হওয়া শাশুড়ি ফোন দিচ্ছে। কি আবার হয়েছে? কথা বল, তাহলেই বুঝতে পারবি। আমাকে তো তেমন কিছুই বললো না। আচ্ছা দাও। আসসালামু আলাইকুম আন্টি। জি বলেন। তোমার সাথে কি আকাশের কথা হয়েছে? ফোন দিচ্ছি কিন্তু রিসিভ করছে না, ফোন বন্ধ বলছে। ওর বন্ধুদের ফোন দিলাম কিন্তু ওদের সাথেও নেই। এখন তো বাসায়ও ফিরেনি। কি? আমার সাথে 2 ঘন্টা আগেই তো কথা হয়েছে, তারপর তো আর হয়নি। কিন্তু আছে কোথায়? খুঁজেন ওকে। ওর আব্বু, দুলাভাই আর ওর বন্ধুরা খুঁজতে বের হয়েছে। আচ্ছা আমি এখনই আসছি। এত রাতে তোমার আসার প্রয়োজন নেই, ওকে খুঁজে পাওয়া যাবে। আমি আসছি। আচ্ছা এখন ফোন রাখলাম। ফোন রাখতেই আম্মু বলল, ছেলেটা কি পাগল নাকি? এমন করে কেন? ফোন অফ করে রেখেছে, বাসায় ফিরেনি। আর তুই এখন কার সাথে যাবি? আর গিয়ে কি করবি? সবাই যখন খুঁজছে তখন পেয়ে যাবে। আর কম রাস্তা নাকি যে বললেই চলে যাবি? ও যেখানে আছে এখান থেকে বাইক থেকে যেতে আধা ঘন্টা লাগবে। ভাইকে বলো আমাকে নিয়ে যেতে। আমার মনে হয় ওখানেই আছে। কোথায় আছে বলে দিলেই তো পারিস, তোর যাওয়ার কি আছে? যেটা বলছি সেটা করো না। ভাইকে বলো আমাকে, তাহলেই হবে। এদের কিছু বোঝে না। তোর প্রয়োজনটা কি আছে যাবার, বল তো? ওটা আমার ভবিষ্যৎ বর। আজকে পার হলেই আগামী কাল থেকে আমার পার্মানেন্ট হয়ে যাবে। আমার প্রয়োজন হবে না তো কে হবে? তাহলে তোরা এমন মজা করতে গেলে কি জন্য? আগে সব সত্য কথা বলে দিলেই তো পারতি। যেমন আমার বান্ধবী তেমন তুই, দুজনেই মিলে গেছিস ভালো। ওরে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু এমন একটা কাণ্ড করে বসে থাকবে কে জানে। মজা করতে গিয়ে এখন সাজা বোঝ। এখন যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে তাহলে কি ভেবে পাচ্ছিস? তোমার শুধু উল্টাপাল্টা চিন্তা ভাবনা, এমন কিচ্ছু হবে না। হয়তো আছে কোথাও বসে, এর থেকে কিচ্ছু আর না। এখন শর্তেও যেতে দাও। বাসায় ফিরেছে, আস্তে আস্তে ওর আব্বুর কাছে 2টো থাপ্পড়ও খেয়েছে। মজা করতে গিয়ে এখন সাজা বোঝ। এখন যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে তাহলে কি হবে ভেবে দেখেছিস? আচ্ছা বাদ দে, যা হয়েছে হয়েছে। এটাকে বলে যে ও বাসায় ফিরেছে। আচ্ছা এখন ফোন রাখলাম। আব্বুর কাছে থাপ্পড় খেয়ে ওয়াশরুমে এসে চোখে মুখে পানি দিয়ে রুমে আসতেই, সবাই তোর সাথে মজা নিয়েছে। ইরার সাথেই তোর বিয়ে, এটা সবাই লুকিয়েছে। ইরার ব্যাপারে তোর একটু সন্দেহ হলো না কেন?
তোর সাথে কেন এমন করছে? তুই দেখি সত্যি একটা মাথা মোটা, আস্ত একটা গাধা। আপুর কথা শুনে ওর দিকে তাকিয়ে আছে। এটা কোনো কথা হলো? বলে দে, আমি এ বিয়ে করবো না। আহা, রাগ করছিস কেন? তুই অনেক বাদরাম করেছিলি, তাই একটু মজা নিয়েছি। ভুল হয়েছে বাপ, আমাদের মাফ কর। আর এমন করব না তোর সাথে। আমি বিয়ে করবো না মানে করবো না। আজকে রাতেই বাসা ছেড়ে চলে যাব। সরি তো। আচ্ছা, তোকে খাইয়ে দিচ্ছি, আয়। কাউকে খাইয়ে দিতে হবে না, আমি এখন কিছুই খাবো না। তোমরা রুম থেকে যাও, এখন আমি ঘুমাবো। আচ্ছা সরি বলছি তো, আর রাগ করিস না ভাই, আর খেয়ে নে। আম্মু সরি বলেছে ও, তাও তো রেগে আছো কেন? আর রাগ না করে এখন খেয়ে একটু ঘুমিয়ে নাও। আচ্ছা আবার নিয়ে আসো, আমি আমার আদরের ভাইটাকে খাইয়ে দিচ্ছি। আমি কিছু বললাম না। আম্মু খাবার নিয়ে আপুর হাতে দেয়। আবু হাত ধুয়ে আমার মুখের সামনে ভাত ধরে। অনেক খিদে পেয়েছে, তাই খেয়ে নিলাম। খাওয়া শেষ হতেই আচ্ছা এখন ঘুমা, একদম জেগে থাকবি না। আপু চলে গেল। উঠে দরজাটা লাগিয়ে শুয়ে ফোন অন করলাম। দেখি ম্যাম ফোন দিচ্ছে। ফোনটা কেটে দিলাম। আবারও ফোন দিল। কেটে অফ করে দিয়ে ফোন চার্জে লাগিয়ে ছাদে এসে চেয়ারে বসলাম। একটু পরে এখনো জেগে আছিস কি জন্য? যা গিয়ে ঘুমিয়ে পড়। চেয়ার থেকে উঠে রুমে এসে শুয়ে পড়ি। শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি মনেই নেই। পরের দিন সকালে তনির ডাকাডাকি আর চিৎকারের জন্য ঘুম ভাঙলো। এই দুষ্টু, এখানে কি করো? উঠো, সকাল হয়ে গেছে। পাকনা বড়ি, উঠে কি করবে? মামি নিয়ে আসতে যাবে না? তাই? আমি তো তোমার মামি নিয়ে আসতে যাব না। আসো আবার ঘুমাই। না, আমি ঘুমোবো না, আর তুমিও ঘুমোতে পারবে না। সকাল 8টা বাজে, ঘুম থেকে ওঠ। আর কত ঘুমাবি? আরে ধুর, ঘুমাতে দাও তো। পানি নিয়ে আসতে হবে নাকি? পানির কথা মনে হতেই ডানির কথা মনে পড়েছে। দাঁড়ান, আমার সাথে মজা করার ফল আপনাকে ভালোভাবেই খাওয়াবো। উঠে ওয়াশরুমে এলাম। ওয়াশরুম থেকে বের হতেই দেখি সব বন্ধুরা হাজির। তোরা সব কিছু জানতি তাই তো? আরে না, কিছুই জানি না। আপু গতকাল রাতেই সব কিছু বললো। আমার কাছে মার খাওয়ার ভয়ে মিথ্যা বলেছিস? সত্যি বলছি, ইমন নাকি জানে কিন্তু তোকে বলেনি। ওর বউ নাকি জানতো, তাইও জানে। আচ্ছা, দরজাটা একজন গিয়ে লাগা, তারপর হচ্ছে। একদম মারামারি করবি না এখন, খেতে আয় সব। যাক আপু, তুমি সঠিক সময় এসেছো, না হলে আজকে এদের কাছে অনেক মাইর খাওয়া লাগতো। এখনের মতো বেঁচে গেছিস, কিন্তু পরেই ঠিকই আদর যত্ন খেয়ে নিবি। আচ্ছা সচিব, তুই কিভাবে জানলি ইমন সব কিছু জানে? ওকে কয়েকদিন আগেই বলেছি, তাই জানে। শালা, এখন আস্তে আস্তে বললি আর তুই বলছিস কয়েকদিন আগে বলেছিস। মায়ের মনে হচ্ছে একটাও মাটিতে পড়বে না, তাই তো? আমাকে ফাঁসাতে চাওয়ার জন্য তোর কপালে আরও মায়ের আছে। এটাকে পরে দেখবো, এখন খেতে চল। নাকি তোরা খেয়ে এসেছিস? তোর কি মনে হয় আমরা না খেয়ে বাসা থেকে আসবো? আমরা সবাই খেয়ে এসেছি, যা তুই খেয়ে আয়। ভালো করে খাবি, নাহলে তোর শালীরা তোকে এত খাওয়াবে যে পেটের জায়গা থাকবে না। দোশালা। তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম রুমে। আপু বলে দিয়েছে যেন রুমে গিয়ে রেডি হয়ে নিই। রুমে এসে পাঞ্জাবি আর পায়জামা পরে রেডি হয়ে নিলাম। তারপর বরযাত্রী নিয়ে ম্যামদের বাসা চলে আসি। গেটে ভদ্র ফকিনেগুলো ধরেছিল, কিন্তু দুলাভাইয়ের জন্য খুব একটা মাল করে খরচাতে পারেনি। দেখতে দেখতে বিয়েটা হয়ে গেল। তারপর সন্ধ্যায় বাসা চলে আসি। দুলাভাই আর বন্ধুরা বাজারে নেমে গেছে। বাসর ঘর সাজানোর জন্য নাকি সব কিছু নেবে। আপু সাথে করে ম্যামকে ড্রয়িং রুমে বসায়। ঢং মনে হচ্ছে এ বাসায় আজকে নতুন এসেছে। বাসার প্রতিটা কোণে কোণে চেনে, আর এমন ভাব করছে যে এই বাসা বা কাউকে চেনে না। রুম এসে চেঞ্জ করে ছাদে এলাম। এসে একেবারে পাখির কাছে। ইরা, বোরখা খুলে নাও। মানুষ আসছে, একটু পরেই খুলবো। ওকে, বিয়ে হয়ে আসার পর এটা যে কত প্যারা, বুঝতেই পারছো? মানে কাউকে না পারবা বারণ করতে, আর না পারবা কিছু বলতে। আমি এখন যতই বারণ করি কিন্তু শুনবে না। সমস্যা নেই আপু, বোরখা আর হিজাব তো পরেই আছি। মাগরিবের আজান দিতে শুরু করেছে, তাই নিচে এসে নামাজ পড়ে এলাম। নামাজ পড়ে এসে দেখি বন্ধুরা চলে এসেছে। রুমে এসে দেখি সবাই ঘর সাজাতেই ব্যস্ত। দেখ ভাই, তোরা যা লিখবি লিখ, কিন্তু আমি কিছু করতে পারবো না। খেলা হবে, তারপর গাড়ি কত গতিতে চলবে এগুলো লিখতে পারবো না। আমার থাপ্পড় খাওয়ার শখ নেই।
আমি লিখব। যা সর তুই। থাপ্পড় খাওয়ার অনেক শখ হয়েছে তাই তো? তুই এখানে কি করছিস? রুম থেকে বের হ। আর তুই আমার বিয়েতে কি কি করেছিস মনে নাই? শালা, তুই রুম থেকে বের হ এখন। যা যা ভালো মনে হয় তাই কর তোরা। আবারও ছাদে চলে এলাম, এসে ফোন নিয়ে ফেসবুকিং করতে লাগলাম। রাতে এই রে, মারবি না? না, এখানে কিছু বলবো না। কলেজের ছাল তুলে আমরা গাছে টাঙাবো। দেখ, একদম কিছু বলবি না, না হলে ভালো হবে না বলে দিলাম। আমি কিন্তু ভাবিকে সব বলে দিব। তোর ভাবির কুল্লি মারি। আমার সাথে যা করেছে সেটার জন্য তার ভাবির কি হয় সেটাই দেখ। আমার সাথে মস্কারি, তাই না? তুই কি করবি না করবি সেটা তোদের ব্যক্তিগত বিষয়, আমরা আবার কি দেখব। আচ্ছা, আমি বাসায় চলে যাব, বাসা থেকে ফোন আসছে। না খেয়ে চলে যাবি নাকি? আচ্ছা চল, গিয়ে খেয়ে নেবি, তারপর সবাই মিলে চলে আসি। এ আপু, খাবার দিত, এরা নাকি চলে যাবে। আচ্ছা বস, দিচ্ছি। আর এত তাড়াহুড়ো কিসের? তোদের কি কাজ আছে? বাসা থেকে ফোন দিচ্ছে। আচ্ছা বস, আমি খাবার দিচ্ছি। এরা আবার কোথায় গেল? আমরা চারজনে বসলাম, পাশের চেয়ার ফাঁকা রেখেই বসলো। একটু পরে ম্যামকে নিয়ে এসে পাশের চেয়ারে বসালো। আমি কিছু না বলে চুপচাপ থাকলাম। মুখের উপরে কেউ টেপ দিয়ে রেখেছে নাকি? কোনো কথা নেই, একদম চুপচাপ। কেন, কথা বলে কি খুব জরুরি? আমার সাথে মজা করা, তাই না? এর জন্য কি যে হবে আল্লাহই ভালো জানেন। আমি কিন্তু মোটেও এমন কিছু করতে চাইনি আন্টি। না মানে, আম্মু এমন প্ল্যান করেছিল। আম্মু নাকি তোমাকে সারপ্রাইজ দিবে। এখানে আমার দোষ কোথায়? না, আপনি দুধে ধোয়া তুলসী পাতা, আপনি কিছুই করেননি, করতেই পারেন না। আমি কি একবারও সে কথা বলেছি নাকি? আচ্ছা শোনো না, গতকাল রাতে যে তুমি কেঁদে কেঁদে বলেছিলে ভালোবাসি, ওটা আবার বলো না। বলবো কথা বাসর ঘরে। এখন চুপচাপ খাবার খান আর আমাকেও খেতে দেন। আর আপনার ওগুলো কাজিন না ডাকাত? সব কয়টা এক একটা ডাকাত। আগামীকাল গিয়ে আর একটাও টাকা দিতে পারবো না বলে দিলাম। পারলে আপনি দিবেন, না হলে বাইরে বসেই রাত কাটিয়ে দেব। আগামীকালেরটা আগামীকাল দেখা যাবে, আজকে বিষয়টা ভাবো। ভাই, এখানে সব কথা বলে শেষ করলে বাসর ঘরে গিয়ে কি বলবি? কিছু তো রাখ। ওখানে আবার কিসের কথা? ওখানে শুধু বলার আগেই পায়ে দিল একটা গোতা। মুখটা বন্ধ রাখতে পারো না? একটু লজ্জা সম্বলে কিছু নেই নাকি? আর সজীব, তুমি কি চুপ থাকবা? আচ্ছা ম্যাম, আর কিছু বলবো না। তারপর খাবার খাওয়া শেষ হতেই ইরা রুমে চলে গেল। আমি আসতে যাব, তখন ইমন বলল, তোর ঘরে আমি যাব না ভাই। এই নে তোর প্যাকেট, যদিও এটা দিয়ে মজা নেই, বাকিটা তোর ইচ্ছে। আর কিছু টিপস লাগবে নাকি? থাক, তার আর প্রয়োজন নেই। সব বাদ বন্ধু, বিড়াল ভালোভাবে মারিস, না হলে জীবনে খোটা খেতে খেতে যাবে। তার উপর তোর সিনিয়র জীবনটা একেবারে বাঁশবাগান করে ছেড়ে দিবে। যা ভাগ শালা। দরজা খুলে ভিতরে এলাম। শালা হারামিরা কী সব লিখে রেখেছে, বুকের ভিতরটা কেমন যে করছে বলে বোঝাতে পারবো না। দরজাটা লাগিয়ে বিছানার পাশে এসে দাঁড়াতে উঠে এসে সামনে দাঁড়ালো। শোনেন, আপনি আমাকে মোটেও ছোবেন না। তাই চলে কি হবে শুনি? কিছু হবে না, তবে আপনাকে এত সহজে ছেড়ে দিব ভেবেছেন? আহা, ছাড়বা কি জন্য? সারা জীবনের জন্য তো দুজনে একসাথেই ব্যথা পড়ে গেছি, তাই না? আপনি ঘুমিয়ে পড়েন, আমিও ঘুমাবো। আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আহারে, তাই নাকি? আচ্ছা তুমি কি পুরুষ মানুষ? আমার কিন্তু এখন কেমন যেন সন্দেহ হচ্ছে। আমি বিয়ে করে কোনো ভুল করিনি তো? কেমনটা লাগে আপনারাই বলুন না। আমি পুরুষ মানুষ না, ভুল করেছেন, মানে অনেক বড় ভুল করেছেন। তাই এখন গিয়ে ঘুমিয়ে পড়েন। রাগ করছো কেন? সরি তো। এই যে কান ধরছি, তোমাকে অমনভাবে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছে ছিল না। আমি রাতে ঠিকমতো ঘুমাতেই পারিনি, কোথাও বসে কোথাও শুয়ে শান্তি পাইনি, ঠিকমতো খেতেও পাইনি, কোনো কিছু করে শান্তি পাইনি। আপনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন, আপনার কোনো ক্ষমা নেই। সরি তো, আর কখনো এমন হবে না। হবে কি হবে না জানি না, তবে আপনার ক্ষমা নেই। আপনি বিছানায় শুয়ে পড়েন, আমি ফ্লোরেই শুয়ে যাচ্ছি। আমি তো যেতেই চাচ্ছিলাম না বিয়ে করতে, বাসা থেকে জোর করে নিয়ে গেছে। ম্যাম আমার বুকে ঝাঁপিয়ে পড়েছে, চুপ করে আছে, কোনো কথা বলছে না। আপনি আমাকে জড়িয়ে ধরলেন কেন? ছাড়েন আমাকে। সরি। আমার কিছু বললাম না, চুপ করে আছি। দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। আপনারা আমার সাথে মোটেও ওটা ঠিক করেননি। জানেন আমি কতটা কষ্ট পেয়েছি? সরি, আই এম ভেরি 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 সরি।
একটু জড়িয়ে ধরে থেকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছে কপালে একটা আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বললাম, এখন কথা কম, কাজ বেশি। যা দুষ্টু। তারপর আর কি, অজু করে নামাজ পড়ে ঝাঁপিয়ে পড়লাম ভালোবাসার সমুদ্রে। বাকিটা ইতিহাস আর কি। এই ইতিহাস জানার এতই শখ থাকলে বিয়ে করে নিতে হবে। দুঃখিত, ওটা বলতে পারবো না, গরুর বারণ। না মানে গুরুর বারণ। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর মিয়ারা এখনও যারা বিয়ে করতেছেন না, মিয়া আপনারা আঙ্গুল চোষেন গা। এই শীতটা পেরে যেতেছে, তারপরেও বিয়ে করতেছেন না, আপনার ঘরে কিছু বলার নাই ভাই। এক পদ্মা পানির মধ্যে ডুব দিয়া মহিটা যান মিয়ারা, বাইচা থাকার কোনো দরকার নাই।